তো আজকে আমাদের ডে কত 3 তো এইখানে দেখি আমরা কিন্তু নতুন ভাবে ইনস্টল করা হয়েছে নেটবিনসটা স্টার্ট পেজ চলে এসেছে তো যেহেতু আমাদের একটা প্রজেক্ট তৈরি করাই আছে আমরা প্রজেক্টটা এখানে ওপেন করব তাই না দুই রকম পদ্ধতিতে করা যায় যে কোনো একটা পদ্ধতিতে হবে আর কি ওপেন ঠিক আছে আমি দেখাচ্ছি এইখান থেকে ওপেন প্রজেক্টও যেতে পারেন আবার আপনি এইখান থেকেও যেতে পারেন কেমন এখান থেকে কিভাবে যাচ্ছি দেখেন HTML5 অ্যাপ্লিকেশন HTML5 সিলেক্ট করলাম যেহেতু আমাদের তৈরি করা আছে প্রজেক্ট সো আমি এখানে সিলেক্ট করছি HTML5 অ্যাপ্লিকেশন উইথ এক্সিস্টিং সোর্সেস এবার নেক্সট করছি নেক্সট করলে ও আমাকে বলছে একটা সাইট রুট মাস্ট বি সিলেক্টেড হইতে হবে এই যে এখানে দেখেন ওকে আমি বললাম ঠিক আছে এরপরে করে দিচ্ছি ভাই এত টেনশন করার কি আছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের কই প্রজেক্ট কই নাই আমাদের প্রজেক্টটা কি নেই কেউ কি ডিলিট করে দিয়েছে নাই না নিশ্চিত কেউ ডিলিট করে দিয়েছে তো যাই হোক আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকে যাচ্ছি যেহেতু ডিলিট করে দিয়েছে আমরা HTML5 নিলাম HTML5 অ্যাপ্লিকেশনে গেলাম এবার নেক্সট করছি নেক্সট করে ব্রাউজ করে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে নিব আমরা মনে হয় এভাবে করিনি এর আগে তো এটা আরেকটা নতুন নিয়ম এভাবে দেখে ফেলি আমরা গেলাম এখান থেকে এই যে দেখেন এখানে বলছে যে কোথায় আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার ফোল্ডারটা বা প্রজেক্টটা আমি বললাম ডেস্কটপে এবার আমরা অন্য কোনো ফোল্ডারে কি এরা দেবে অপশন আচ্ছা ঠিক আছে আমি ডেস্কটপে করছি এবার দেখেন এখানে বলছে যে ক্রিয়েট নিউ ফোল্ডার আমি এখানে ক্লিক করলাম নিউ ফোল্ডারের জন্য একটা কিন্তু অপশন চলে এসেছে আমরা দিলাম SEIP ব্যাচ সরি ওয়েব ডিজাইন ব্যাচ তাই না ওয়েব ডিজাইন ব্যাচ কত 22 ব্যাচ 22 তাই না ডিজাইন স্পেলিংটা ঠিক বানানটা ভুল হয়েছে না আচ্ছা ঠিক আছে আমরা ঠিক করে ফেলছি ঠিক করে নেব সমস্যা নেই আমি কপি করলাম ওপেন করে দিচ্ছি এবার এখানে আমি ফিনিশ করছি সমস্যা নেই আমি পরবর্তীতে ঠিক করে ফেলছি আমরা তো জানি কিভাবে ঠিক করতে হয় তাই না আমি সাপোজ এইখানে রিনেম করে নিচ্ছি রিনেম করে এইখানে জিটা প্রথমে আর এনটা পরে তাই তো এই তো না হয়েছে না আচ্ছা এবার আমি এটা রিনেম করে দিলাম তাহলে সিম্পলি কিন্তু আমার এখানে আরো একটা তো এটা আমি রাখবো না কেটে দেবো বলুন তো এটা তো আমাকে ডিলিট করে দিতে হবে তাই না জি স্যার কারণ আমরা এমন একটা কাজ করব যেন একটার মধ্যেই সবগুলো থাকে আমি দিলাম ডে 3 এবার আমি ফিনিশ করে দিচ্ছি ওকে ডে 3 এর মধ্যে কিছু আছে একটা নিউ থেকে একটা HTML ফাইল নিচ্ছি আমি দিলাম টেবিল লার্নিং তাই না বা বেসিক টেবিল বেসিক আমি ফিনিশ করে দিচ্ছি এই দেখেন চলে এসেছে আমার মনে হয় অনেকে দেখতে পাইতেছি না তাই না ছোট ছোট লেখার জন্য বুঝতে পারিনি এবার বোঝা যায় হ্যাঁ কি বলেন বোঝা যায়নি আমি কিভাবে প্রজেক্ট ওপেন করলাম বোঝা যায়নি আচ্ছা আমি আবারও দেখাচ্ছি কেমন কোনো সমস্যা না আমি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ জুম করার জন্য এখন আপাতত আমি শর্টকাটে করে ফেললাম অল্টার চেপে ধরে অল্টার প্রেস করলে উপরের দিকে যদি আপনি মাউস স্ক্রলিং করেন তাহলে জুম হয়ে যাবে আর আপনি যদি মনে করেন না অল টাইম ফন্টটা বেড়ে যাক সেক্ষেত্রে আপনি টুলস থেকে ফন্টস অপশন থেকে আপনি ফন্ট বাড়াই নিতে পারবেন কেমন আচ্ছা, দেখাচ্ছি আমি আগে প্রজেক্টটা ওপেন করে নিই আবার উনি দেখতে পারেন নাই বুঝে নাই তো দেখাচ্ছি আমি অবশ্যই দেখাবো আমি এটা ডিলিট করে দিচ্ছি কেমন আবারও ডিলিট করে দিলাম এবার খেয়াল করি আমরা আমাদের এখানে কোনো প্রজেক্ট কিন্তু নেই আমি ফাইল থেকে অথবা এখান থেকে তো আমি এই যে প্লাসের উপর ক্লিক করলাম HTML5 এইখানে HTML5 অ্যাপ্লিকেশন সিলেক্ট থাকলো কোথায় এখানে HTML এরপরে HTML5 অ্যাপ্লিকেশন সিলেক্ট আছে আমি নেক্সট করছি এবার ব্রাউজ করছি ব্রাউজ করে আমি ডেস্কটপে যাচ্ছি নতুন প্রজেক্ট ওপেন করছি কেমন দেখেন আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম এরপরে এই কোণায় একদম টপ লেভেলের ডাউন পার্সের কোণায় লেখা আছে দেখেন ক্রিয়েট নিউ ফোল্ডার ওকে আমি ক্লিক করলাম এবার এখানে দিলাম
এবার ছোট হাতের ইয়াগুলো দেই, ACIP ওয়েব ডিজাইন, তাই না? জি স্যার। ডিজাইন ব্যাচ 22, ঠিক আছে? জি স্যার। কপি করলাম, কপি করে এটা ওপেন করে দিচ্ছি, কেমন? ওপেন করে এই HTML5 অ্যাপ্লিকেশনের বদলে আমি কি দিলাম, আমার ডেটা দিয়ে দিলাম। এবার ফিনিশ করে দিচ্ছি, আমাদের কিন্তু প্রজেক্ট ওপেন। ক্লিয়ার? এবার কি বুঝছি আমরা? এবার আমি এটা ডিলিট করে দিলাম, ইনডেক্স ফাইলটা ডিলিট করে দিলাম, কারণ আমি এই সাইট রুটের মধ্যে ডাইরেক্ট ইনডেক্স রাখতে চাচ্ছি না, বরং ডে করে রাখতে চাচ্ছি। তো আমি এটার উপরে নিউ থেকে ফোল্ডার অপশনে গেলাম, এবার আমি দিলাম day3, এটা ফিনিশ করে দিচ্ছি। ক্লিয়ার? day3 এর উপর আবার রাইট বাটন ক্লিক করে নিউ থেকে HTML ফাইল নিচ্ছি এবং আমি দিলাম বেসিক টেবিল বা টেবিল বেসিক, আমি যে কোনো একটা নাম দিলাম, এভাবে দিলাম, ফিনিশ করে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনি কি বলছিলেন কে জানো? হ্যাঁ, রাইট। এবার আমি টুলসে গেলাম, ঠিক আছে? আমি টুলসে যাচ্ছি, টুলস থেকে অপশনস থেকে ফন্টস এন্ড কালার্স। এইখানে দেখেন, হ্যাঁ দাঁড়া এক মিনিট, দেখছি আমরা, আছে তো বটেই। হ্যাঁ এখানে এই যে এখানে এই দেখুন দেখা যাচ্ছে সাইজ। তাহলে আমি কোথায় গেলাম আবার দেখি আমরা, এই যে এইখানে, হ্যাঁ এখানে গেলাম, এবার সাইজ আছে না সাইজ, তো আমি এখানে সাপোজ 24 দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, সরি এখানে ওকে, এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে করলাম, তাহলে কিন্তু এটা সাইজটা বাইরে গেল একা একা। তাহলে আপনাকে আর জুম লেভেলে যাইতে হবে না, ঠিক আছে না? আচ্ছা, এরিয়া ইউনিকোডটা সামনে ইউনিকোড আসছে না? আচ্ছা, আমি আবারও যাচ্ছি, টুলসে যাচ্ছি, অপশনস, ফন্টস এন্ড কালার্স। এবার আপনি এখান থেকে এই যে দেখেন মোনো কি দেওয়া আছে আমার, দেখুন মোনো স্পেস 24, বাট আমার এটা রাখলে কিন্তু বাংলা টাংলা টাইপ করা যাবে না, খুব কেমন একটা ঘর চলে আসবে। তো আমি এইখান থেকে এখানে গেলাম, দেখেন এইখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আমি এর মধ্য থেকে বেছে নেব কোনটা, এমএস এরিয়াল ইউনিকোড এমএস নয় না? কিন্তু এটা তো স্যার ভাষায় নাই। কেন? দেখলাম তো স্যার সফটওয়্যার চেঞ্জ করে। এই ফন্টকে এখানে গিয়ে কপি দিতে হয় স্যার, ভিতরে যে ফন্ট উইন্ডোজের ভিতরে ওইটা দেখতে হবে, আমিও এটা ব্যাপারে একটু কনফিউজ। কিন্তু এটা ভিতরে দেওয়া থাকে সাইডে তার এরিয়াল ইউনিকোড এমএস আমি ওকে করলাম, অ্যাপ্লাই করে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে না এটা? আচ্ছা, আমরা ফেভ আইকন দেওয়া শিখেছিলাম তাই না? আচ্ছা গুড। আমি এখানে একটা টাইটেল প্রোভাইড করছি, আমি বললাম দিস ইজ, আচ্ছা দিস ইজ ডে 3, তাই না? আমি এভাবে দিলাম সাপোজ, দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন না? বড় করবো আরো ফন্টগুলো, ফন্ট সাইজ বাড়াই দেবো, ফন্ট ওয়েট বাড়াই দেবো, এবার দেখা যায় তাই না? আচ্ছা, তো আমরা গতদিন একটা টেবিল দেখেছিলাম তাই না? গতদিন আমরা কি দেখেছিলাম? টেবিল দেখেছিলাম। তো টেবিল সিম্পল একটা টেবিল আপনাদের মনে হয় দেওয়াও ছিল করতে, বাট ওইখানে একটা নতুন একটা বিষয় ছিল যে আমরা জানতাম না যে একটা, আমরা দেখেছিলাম প্রত্যেকটা রোয়ে সমান সংখ্যক কি ছিল, কলাম ছিল, বাট আমি গতদিন যেটা আপনাদের দিয়েছিলাম সেটাতে ছিল কি, কোন কলামে দুইটা রোয়ে, কোন রোয়ে দুইটা কলাম ছিল, আবার কোন রোয়ে একটাই ছিল শুধুমাত্র কলাম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ভিন্ন ভাবে টেবিলটা ক্রিয়েট করতে হবে, মানে প্রশ্নগুলো একটু, মানে প্রশ্ন জিজ্ঞাসা করাটা একটা ব্যতিক্রম ধর্মী হয়ে গেছিল নাকি? মানে আপনারা বলবেন সোজাগুলো স্যার আপনি করেছেন আর কঠিনগুলো আমাদের দিয়ে দিয়েছেন করতে, মানে চাকরির একটা ভাইবার মতো হয়ে গেল ব্যাপারটা। তো এখন দেখবেন যে অনেক আমরা বলি না যে টাকা ছাড়া জব হয় না, বলি না? এখন আমার এই ব্যাপারে কোনো কনসেন্ট নেই, বা আসলেই টাকা দিলেই জব হয় কিনা এটাও আমি এই ব্যাপারে আমি বলতে যাব না, জাস্ট গল্প আকারে একটা ব্যাপার বলছি। দুই ব্যক্তি টিকছে আর কি, কোথায়? রিটেনে টিকেছে, ভাইবা দিতে যাবে, ক্লিয়ার? তো একজন আগে থেকেই বুঝেন কিছু দিয়ে রাখছে আর কি, তো দুইজনকেই ডাকা হয়েছে, পাশাপাশি দুইজনকে বসতেও দেওয়া হয়েছে। তো প্রশ্নের কোয়ালিটি দেখেন, দুইজনের জন্য আলাদা আলাদা কোশ্চেন হচ্ছে। প্রথম জন যে টাকা দিয়ে রাখছে তাকে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে এরকম যে বল ডগ মানে কি, ডাইরেক্ট বলছে কুকুর।
এরপর দ্বিতীয় জন যে কিনে টাকা প্রোভাইড করে নাই, ওকে এত কঠিন একটা মিনিং ধরছে, ও কখনোই শোনে নাই। বলে এটা কথা হলো নাকি, ওকে কত সোজা ধরলেন, আমাকে কত কঠিন ধরছেন। বলছে ঠিক আছে, তোদের এবার একই কোয়ালিটির প্রশ্ন ধরছি, একদম একই বিষয় সংক্রান্ত প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলে ঠিক আছে। এবার প্রথম জনকে জিজ্ঞাসা করছে যে বল 1971 সালে কতজন লোক প্রায় শহীদ হয়েছিল। বলে প্রায় 30 লক্ষ লোক। এবার দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করতেছে ওই 30 লক্ষ লোকের নাম বল। তো ব্যাপারটা কি এরকম হয়ে গেছিল? আচ্ছা আমরা দেখি এখন এই কথা শোনার পরে ওই লোক কারো থাকে বসে থাকে বলে। আচ্ছা আমরা এবার যেটা করব সেটা হচ্ছে ঠিক সিম্পলি আমরা যেটা করব এই ধরনের একটা সাইট তৈরি করার চেষ্টা করব বা লেআউট তৈরি করার চেষ্টা করব টেবিল দিয়ে। এই দেখো এমন থাকবে এখানে, তারপরে থাকবে এমন থাকবে এটা, ওকে। আচ্ছা আরেকটা অন্যরকম করি আরেকটু। আসলে আমার আর্ট শিল্পটা ঠিক জয়নুল আবেদিনের সাথে সাথে ছিল, তো লাইনগুলো সোজা হয় না। না ছাত্র হইলে বেশি হয়। প্লাস্টিক সার্জারি। আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে দিলাম এটা। এখানে লোগো, এটা ব্যানার, সাপোজ এটা লোগো, এটা ব্যানার। এইখানে হচ্ছে আমাদের মেনু বার, হ্যাঁ, আর এখানে হচ্ছে সাইড বার, আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট, আর এখানে একটা ফুটার। আমরা সিম্পলি এইরকম করি, আমরা একসাথে করি, কি বলে? একসাথেই করি, তাই না? তাহলে ভয় পাবো না। আচ্ছা রেডি? হ্যাঁ আপনারা, আমি ভয় পেয়ে যাবো আর কি। রেডি? আচ্ছা ভিউপোর্ট হচ্ছে আপনার সাইটটা রেসপন্সিভ করার জন্য যে আমরা মিডিয়া কোয়েরি লিখবো। এটা মনে হয় বলি না, মিডিয়া কোয়েরির কথাটা বলি নাই, নতুন করে বলে দিচ্ছি আবার। হ্যাঁ বলি, দেখেন বলছে মেটা, এটা একটা ট্যাগ কিন্তু, তো নেম দেওয়া আছে ভিউপোর্ট, মানে এই ট্যাগটা বা এই মেটাটা ইউজ করা হয়েছে আপনার পোর্টের জন্য। পোর্ট বলতে, ভিউপোর্ট বলতে বোঝানো হচ্ছে এই দেখেন যে আমরা একটা দেখতে পাচ্ছি দর্শনযোগ্য একটা পোর্ট, এটার নাম হচ্ছে ভিউপোর্ট। তো আপনি যে কোনো ডিভাইসে যখন আপনার সাইট দেখবেন ওই সাইটের জন্য, তখন ওই ডিভাইসের উইডটা হচ্ছে কি, মানে ওই ডিভাইসটা হচ্ছে ভিউপোর্ট, অর্থাৎ দেখতে পাচ্ছি এরকম একটা পোর্ট। ঠিক আছে? তো আপনি একটা সাইট সাপোজ তৈরি করেছেন, তো তৈরি করলেন কোন এর জন্য? ডেস্কটপের জন্য। এখন আপনি যখন ছোট মোবাইলে দেখতে পাইতেছেন চাচ্ছেন, তখন সাইটটা কিভাবে দেখবেন বলেন? এত বড় উইড, মনে করেন ওইটার উইড ছিল প্রায় 1300 পিক্সেল বা 1200 পিক্সেল উইডের একটা সাইট তৈরি করেছেন, তো সেটা আপনি মোবাইলে দেখলে আপনাকে স্ক্রলিং করতে হবে। কত চিন্তা করেছেন? ডান দিকে যাইতে 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 আপনি চলে যাবেন উত্তরা পৌঁছে যাবেন, তাই না? তো এই জন্য সেটাকে এমন একটা কাজ করা দরকার যে যখন যে ডিভাইসে যাবে, যখন যে ভিউ পোর্টে আমরা দেখবো আমার সাইটটাকে, তখন যেন তার 100% সেই ডিভাইসের ভিউ পোর্টের 100% উইডটা আমার সাইটের একাই হয়ে যাবে। কথাটা কি বুঝছি? এই জন্য দেওয়া আছে দেখেন, উইড ইকুয়াল হবে ডিভাইসের উইড ইনিশিয়াল স্কেল 1 মানে ডিফল্ট, অর্থাৎ 100% হবে। ওই উইডের তুমি ওই ডিভাইসের ভিউ পোর্টের উইডটার সমান তুমি সাইটটা হয়ে যাও। তো এটা দিলেই যে হয়ে যাবে তা না, কিন্তু এটা শুধুমাত্র আপনি করার জন্য, ওই যে 100% করার জন্য বা প্রত্যেকটা ডিভাইসে কম্প্যাটেবল করার জন্য যে কোয়েরিগুলো লিখবেন, যে সিএসএস গুলো লিখবেন, যেন আপনার এইচটিএমএল ফাইলটা বা আপনার সাইটটা গ্রহণ করতে পারে, শুধুমাত্র সেই গ্রহণ করার ক্ষমতাটা বাড়িয়ে দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা, না হলে গ্রহণ করবে না। তো এবার আমরা টেবিল যেটা দেখছিলাম, তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কি দিয়ে শুরু করতে হয় বলেন তো? টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হয়। আমরা টেবিল দিয়ে শুরু করলাম, কেমন? এবার আমার এইখানে আমরা লক্ষ্য করি টেবিলের কতগুলো রো আছে, পেছন থেকে বলবে, আপনি বলবেন কতটি রো আছে আমার টেবিলে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, না রো না, কতগুলো? ও আচ্ছা, আমি ভাবছিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 4টা রো আছে, আমরা চটচট করে 4টা রো নিয়ে নিলাম।
ওকে, তো আমরা চারটা রো নিয়ে নিই আগে, কি বলে নিচে নিচে চারটা রো আমরা নিয়ে নিচ্ছি। হয়েছে? জি স্যার। তো এবার প্রথম টিয়ার এর মধ্যে এবার আমরা টিডি নেব। তো দেখুন প্রথম টিয়ার এর মধ্যে আমাকে বলবে সিফাত কতগুলো টিডি প্রোভাইড করতে হবে প্রথম রোয়ে? দুইটা। দুইটা টিয়ার, প্রথম টিয়ার এর মধ্যে কতগুলো টিডি আমি দিয়েছি এখানে? একটা আর একটা, কটা হলো? ও তাহলে ঠিক আছে, দিলাম টিডি, একটা দিলাম টিডি, আরো একটা দিলাম টিডি, দুইটা দেওয়া শেষ। আচ্ছা পরবর্তী রোয়ে বলুন কটা আছে? একটা। জি গুড, ঠিক আছে। এবার আমরা যেটা করলাম টিডি দিলাম, হয়ে গেছে না? টিডি দিলাম আর একটা। এবার দেখেন এখানে কটা আছে? দুইটা। এই টিয়ার এর মধ্যে কিন্তু 3 1 কে দুটা আছে, জি তাই না? 3 1 2 3 1 কে 2। এবার এখানে আমি যাচ্ছি টিডি আমরা দুইটা দিলাম। পরবর্তী রোয়ে কতগুলো আছে? 1 1 কে 2, হ্যাঁ? জি আচ্ছা ঠিক আছে, ও 1 1 কে 1, আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমাদের কিন্তু দেওয়া শেষ, তাই না? এখন আমরা এটার যদি ফলাফল দেখি, কি ফলাফল আসবে বলুন তো? একটা ছোট একটাই আসবে আর কিছু। হ্যাঁ কিছু আসবে? আচ্ছা রাইট, আমরা যেহেতু জানি ওই বিষয়টা এজন্য আমরা আগেই বর্ডারটা দিয়ে নেই, কি বলেন? বর্ডার দিলাম 1, বর্ডার কি দিলাম? 1 দিলাম। তো এটা আমি রান করি, তো রান করার জন্য এইখানে রান প্রজেক্ট করি, দেখি কি হয়। হ্যাঁ দিলাম রান প্রজেক্ট, স্টার্ট ফাইল ক্যান নট বি ফাউন্ড টু রান দা প্রজেক্ট, ওকে করলাম। তো আমি ব্রাউজ করে দেখিয়ে দেই যে কোন বিষয়টা আমি চাচ্ছি। এই দেখেন বেসিক টেবিল ডট এইচটিএমএল, সিলেক্ট ফাইল করলাম, ওকে করছি, এবার কিন্তু রান হয়ে যাবে একা একা। আমি কি করলাম বুঝেন নাই? এবার তো এটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে গেলাম, এবার আরো আবার ঝামেলা বলতেছে গো টু ক্রোম ওয়েব স্টোর, অর্থাৎ এখন নেটবিনস এর সাথে গুগল ক্রোমের এক্সটেনশন কানেক্ট করতে হবে। তো আমি গো টু ক্রোম ওয়েব স্টোরে গেলাম, দেখি হয় কিনা। ওইটা না করেই তো আসতেছে। না আপনাদের তো আসবেই, আমি তো নতুন ভাবে নেটবিনস দিয়েছি। ও আচ্ছা। অ্যাড টু, এই দেখেন অ্যাড টু ক্রোম, আমি অ্যাড টু ক্রোম করছি, অ্যাড এক্সটেনশন। আপনারা ভিডিওতে দেখবেন, ভিডিও যেহেতু হচ্ছে ঠিক সমস্যা নেই। হচ্ছে স্যার? হ্যাঁ অবশ্যই, এই যে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো অ্যাড টু ক্রোম করলাম, অ্যাড হয়ে গেছে মেবি, তাই না? হয়ে গেছে না? জি স্যার হয়ে গেছে। শিওর? জি কেন মনে হচ্ছে যে আমার হয়নি? ইলেকট্রো কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখি, এবার রিরান প্রজেক্ট করলে বুঝবো। হ্যাঁ হয়ে গেছে। এই দেখেন আমাদের কিন্তু সেই কোন রাজ্যের এটা টেবিল চলে আসছে। রিপোর্ট সত্যি? আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেবিলের মধ্যে একটা উইড প্রোভাইড করব, কেমন? উইড কত দিলে খুশি হবেন আপনারা? 980 প্রত্যেকবার কি স্যার 980 দিতে হবে? নো, আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে, আপনি কত দিতে চাচ্ছেন সেটা তো আপনার ব্যাপার। আমরা যেটা সূত্রই নাকি না না, সূত্রের কোনো কিছু নেই। ওকে আচ্ছা ঠিক আছে, আপনি আপনার এই সূত্রটা আমরা আপনার ইয়াটা 1000 দিলাম, এই স্যার। খুশি তো? 20 বাড়াই দিলাম আপনাকে, যান। বেশি খাইলে তো মরে যাবো। এই দেখেন একা একাই কিন্তু বাইরে গেছে, কি বলেন? জি তো আমাকে একজন বলবে পেছন দিক থেকে, পেছন থেকে মিডল ম্যান, আমি এই টেবিলটাকে আমার পেজের ভিউ পোর্টের সেন্টার নিয়ে যেতে চাইছি, কি করব? এই কেউ বলবে না, বুঝি নাই কথা। আমি বলছি আমার সম্পূর্ণটাই মধ্যে মধ্যখানে নিয়ে যাব, সেন্টারে নিয়ে যাব। এলজি অ্যালাইন, তাই না? জি এলিয়েন মানে ওই এলিয়েন নো কি অ্যালাইন, রাইট? ফিল্ম দেখছেন অ্যালাইন, এলিয়েন কি বলেন? সেন্টার
অ্যালাইন সেন্টার, তাই না? আচ্ছা, এবার আমরা যদি এই দেখেন আমাকে রিফ্রেশ দিতে হয় নাই, চলে আসছে, কানেক্ট হয়ে গেছে, এক্সটেনশন কানেক্ট করে ফেলেছি। ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, এইবার দেখেন আমার এটা বাড়ছে কোথায়, উইডের দিক দিয়ে, বাট প্রবলেম হচ্ছে কোথায় বলেন তো? হাইট তো বাড়ে নাই। তো হাইটটা বাড়াই দেই, কি বলেন? হাইট বাড়ানোর জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে এইখানে দিলাম হাইট, আমি বললাম 1000 দেবো, এটাও দেই, কত দেবো? বেশি হয়ে যাবে। আমি তো বেশি করে দিতে চাচ্ছি, 1200 ইয়া করে দেই, 1200 আমরা এইভাবে দিলাম, দেখা যাক নাকি। ঠিক আছে না? তাহলে 1200 আমরা পরিমাণ হাইট দিয়ে দিলাম, এই দেখেন হয়ে গেছে না? তো এই অবস্থা যদি থাকে ভাই, আপনার যদি টেবিলের এই অবস্থা থাকে আর ক্লায়েন্ট যদি এরকম ইমেল টেমপ্লেট চায়, এটা যদি দিয়ে দেন, টাকা তো দেবে না বরং বলবে যে এই যে সময় নষ্ট করছো বেটা, তুমি আমাকে টাকা দাও, ঠিক আছে? ডলার ফেরত চাইবে। তো এরকম ভাবে আসে না কেন? এমন হয় নাই? আচ্ছা, এখন আমাদের কি করণীয়? এট ফার্স্ট এইখানে দেখেন দুইটা আমার কলাম আছে, ওকে, কোনো প্রবলেম নাই, এটা ওকে আছে, বুঝি ব্যাপারটা আমরা। এখানে একটা কলাম, আমাদের কি কলাম দুইটা আসে নাই প্রথম রোয়ে? আসছে। দ্বিতীয়তে রোয়ে দেখেন একটাই কলাম আসার কথা, বাট এসছে মনে হইতেছে কয়টা? দুইটা। প্রবলেম বলেন, আসবো আসবো। তো এইখানে আমাদের কিন্তু একটা কলাম দরকার, বাট ওইখানে কিন্তু চলে এসেছে দুইটা, কেন বলেন তো? উইড জয়েন্ট নির্দেশক দেয়। কারণটা হচ্ছে আমরা তো উইড দিয়ে দিয়েছি, এই জন্য কিন্তু এই পুরো উইডটা ও পায় নাই, একটাই কলাম যেহেতু বলছে ও ভাগ হয়ে গেছে। আরেকটা ব্যাপার মনে, আমি এভাবে বলি আর কি, ঘটনাটা যে এরকমই তা বলছি না, বাট বোঝার জন্য যে একটা খেয়াল করবেন, গ্রামে মোড়ল থাকে না? জি। মোড়লরা শক্তিশালী কেন বলেন তো? শরীরে প্রচন্ড শক্তি, তাই বুদ্ধি না? আছে। বুদ্ধি না, ও লোক বল, টাকা বেশি, এই জন্য তো মোড়ল। তাহলে না হলে কেউ কে ইয়া করবে বলেন? তো ও কি করে জানেন? মনে করে সবাই আমার মতো হয়ে চলবে, আমি যা বলবো তাই শুনবে, এরকম আছে না? তো ঠিক এখানে দেখেন আমার কিন্তু সবচেয়ে এইখানে রো গুলো, সবচেয়ে রো কোন রোটা শক্তিশালী বলেন তো দেখি? প্রথম রোটা, দ্বিতীয় রোটা, 1 নাম্বার আর 3 নাম্বার রো শক্তিশালী কেন বলেন তো? ওদের দুইটা করে কলাম আছে, ও চিন্তা করছে আমরা যা বলবো সেটাই। আর বাদ বাকি এগুলো সবাই একই কথা শুনবে, এই জন্য দেখেন ওরা যেমন সবগুলোকে ওদের মতো ডিজাইন করে দিয়েছে। কথা কি বুঝতে পারছি? তো এটা প্রবলেম না? তো আবার মোড়লকে এখন আবার রাগানো যাবে না, এমন একটা কাজ করতে হবে আবার ওকে ওর বিরুদ্ধেও যাওয়া যাবে না। তো আমাকেই বরং কি করতে হবে, আমি গরিব, আমি দুর্বল, আমাকেই সাইজ হয়ে যেতে হবে আর কি। তো আমি এবার সাইজ করে ফেলাচ্ছি, দেখেন খেয়াল করেন, এই হচ্ছে আমার দ্বিতীয় টিআর, তাই না? জি স্যার। দ্বিতীয় টিআর এর এইখানে আমি একটা সাইজ করার জন্য আর কি একটা বিষয় ইউজ করব। আমি এই টিআরটা, এই টিটাকে সাইজ করে দেব, এই জন্য আমি বলছি কল স্প্যান। এখন দেখেন তো আমি কতগুলো ঘরকে মার্জ করে একটাতে পরিণত করতে চাচ্ছি? দুইটা মিলে না? এই একটা আর এই একটা, দুইটা ঘর এসছে না? কথা বোঝেন? যতগুলো ঘরকে মার্জ করে একটাতে পরিণত করতে দুইটা হবে, কলামকে মিলে এখন একটা বানাবো। এইখানে যদি 3টা চলে আসতো কলাম, তাহলে লিখতাম কি কল স্প্যান 3, জি স্যার। তাই না? টু লিখবো। তাহলে আমি এইখানে যেহেতু দুইটা ঘরকে একসাথে কম্বাইন করব, দিয়ে একটা পরিণত করব, এই জন্য দিলাম কল স্প্যান 2। আমার মোড়লও রাখলো না, রাগ করলো না, আমারও কাজ হয়ে গেল। আমি কল স্প্যান 2 দিলাম, এবার আমি সেভ করে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, দেখুন একটাতে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখেন আরেকটা বিষয়, আমি ওপরেরটাতে খেয়াল করবেন, ওপরেরটাতে আমি 3টি কলাম দিয়েছিলাম, দেখেন আমি ওপরেরটাতে 3টি কলাম দিলাম, তাহলে সবচেয়ে শক্তিশালী কে? ওপরেরটা। তাহলে ও কি করবে দেখেন, এখানে মনে হইতেছে আরো একটা কিন্তু কি তৈরি হয়ে গেছে, কলামের মতো ফাঁকা জায়গা আছে না আরেকটা? তাহলে আমাকে এবার কি করতে হবে? কল স্প্যান দিতে হইতো কত? 3। দেখেন হয়ে গেছে না? প্রথমটা রেখে দ্বিতীয়টা করতে হয়, তাহলে প্রথমটার পরের কলামে গিয়ে করতে টু। রাইট, বুঝছি কি বিষয়টা? তো আমি যেহেতু এখানে 2টা দিতে চাচ্ছি আর এখানে 2টা কলাম দিতে চাচ্ছি, তাহলে আমি কল স্প্যান কত দিলাম? 2। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। নিচেরটাও কি একই না? চট করে ফেলেন এটা। ওকে। দেখেন আমি নিচের টিআরে, ভালো করে বুঝি আমরা বা দেখি, নিচের টিআরে কতগুলো কলাম আছে বলেন তো ভাইয়া?
কতগুলো কলাম আমি নিয়েছি, কতগুলো দেখুন দেখুন আমি নিয়েছি কত, নিচের এই দেখেন টিআর কয়টা কলাম নিয়েছি, অনলি একটাই, তাই না? বাট এসছে এখানে কটা দেখেন তো, কেন বলেন তো? কারণটা হচ্ছে টেবিলের একটা লিমিটেশন আছে যে সবচেয়ে বেশি সংখ্যক কলাম যে টিআরে থাকবে, আমি আবার বলছি বাকিগুলো সবগুলো একই রকম হয়ে যাবে, ওই স্পেসটা পেয়ে যাবে। ওরকমই দেখাবে। হ্যাঁ, তো এখন দেখেন এই জন্য কিন্তু চলে এসেছে, বাট আমার দরকার তো ভাই এখানে অনলি একটাই। এই জন্য আমাকে এমন একটা কাজ করতে হবে যে এই দুইটা ঘরকে মার্জ করতে হবে। আমরা তো সোজাই বুঝি তো একটা ব্যাপার, যে মনে করেন দুইটা ঘরের মধ্যে পার্টিশন দেওয়া আছে, ভিতরে পার্টিশনটা ভেঙে দিলাম, ভেঙে ফেলো লৌহ কট না কি বলে যেন একটা, স্যার এটা কি আমাদের ক্যাপাসিটি শো করার মতো যে তুমি নিচে এরকম কলাম করতে পারো? এটা আবার কি? তাহলে স্যার নিচে এগুলো দেখানো, আমি উপরে কলাম করলাম, নিচে কলাম দিলাম না, তারপরেও শো করতেছে। তাহলে কি এটা এমন এরকম যে তুমি উপরের মধ্যে এখানে কলাম করতে পারো? কি জানি, মেবি আমি দিলাম না তো দেখা। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি কি দিলাম এইখানে, আমি যেটা করব এখন, তাহলে দুইটি কলামকে মার্জ করে একটা কলামে পরিণত করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কল স্প্যান ইউজ করব। কল স্প্যান কতগুলো টিডিকে করব? দুইটা, তাহলে আমি এখানে কল স্প্যান 2 দিলাম। ক্লিয়ার? এবার আমি রেজাল্টটা দেখি, এই দেখেন আবার একটাতে পরিণত হয়ে গেছে, দেখতেছেন? জি স্যার। মজাই মজা হয়ে গেছে। তো এবার আমি যেটা করব এখন, এইটা কতটুকু আছে, এইটা কত সরু, এইটা আবার একটু হাইটটা বেশি, আবার এটা সরু, বাট আমার ওইখানে সবগুলো সমান হয়ে এসেছে। কেন? কারণ আমরা হাইট কাউকে দেই না এখনো। তো একটা কাজ করি, আমি খেয়াল করি, আমরা এটা এই যে এটা আছে না, জি স্যার। এইটা আমি চাচ্ছি যে উইডটা কমুক, এটা কি হোক, উইডটা কমে যাক। তাহলে আমি সিম্পলি কি করি দেখেন, এটা কি বলেন তো, প্রথম রোয়ের প্রথম টিডি, জি স্যার। রাইট? জি স্যার। আমি সিম্পলি এখানে বলছি উইড বললাম আমি 150, কি বললাম, উইড 150। দেখি আমরা উইড কি হলো, দেখেন কমে গেছে না? বাট সাথে সাথে আরো একটা ব্যাপার দেখেন, এইটার উইড তো কমছে, নিচেরটার উইড কমে গেছে। এইটাও একটা টেবিলের লিমিটেশন। টেবিল ট্যাগের আরো একটা লিমিটেশন কি, যদি আমি ওপরের কোনো কলামের উইড কমায় বা কম বেশি করি, তাহলে নিচেরটাও কি হবে, একই রকম ভাবে কি হয়ে যাবে, কমে যাবে। বুঝতে পারছেন? তাহলে এটা একটা প্রবলেম না? নো প্রবলেম, আমরা এটাও কি করব, দূর করব। এবার দেখেন এটার হাইট কম বেশি করি, এবার হাইট কমাইতেছি, কেমন? উইথ কত দিয়েছিলেন স্যার? উইড দিয়েছিলাম 150, পিক্সেল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? 150 আমরা উইড দিলাম। এবার হাইট দিয়ে দিচ্ছি, দেখেন আমি দিলাম হাইট, এটাও দিলাম 150, হাইট কত দিলাম? 150। এবার রেজাল্টটা দেখি, এই দেখেন হয়ে গেছে না? আমি কি বিষয়টা বুঝছি, আমরা কে বুঝে নাই? হাইটটা স্যার আবার একটু, আচ্ছা রাইট, আমি দিলাম দেখেন উইড দিলাম 150, হাইট দিলাম 150, এই তো। হাইট না বলে স্যার এই হয় না, শো করে না যে টেবিলের ভিতর কত প্লাস না হবে। হাইটটা নাকি শো করে না, যে মানে এটা জাস্ট দেওয়ার জন্য, পরে যাতে মনে করা যায়, এই জন্য স্যার হাইটটা দিছিলেন করে। আর ওটা ইয়া না, ওটা টেবিলের ভিতর স্যার কমেন্টস আমি বুঝতে কমেন্টের কথা। না, আমি বলেছিলাম যে হাইট দিতে হয় না, দেওয়ার দরকার হবে না। কারণটা হচ্ছে আমরা এর মধ্যে যদি কোনো লেখা দেই, একাই তো হাইট পাবে ওই লেখাটা, কিন্তু আমি এখানে কোনো কন্টেন্ট যেহেতু দিচ্ছি না, এই জন্য হাইট দিয়ে আপাতত চিহ্নিত করছি। এবার কি ক্লিয়ার? এটা কার কার হয় না, এবার কি বুঝি না আমরা? আপনি হাইটটা যদি টিয়ারের মধ্যে দেওয়া হয়, বুঝছেন? বাট আপনার মুখ দেখে মনে হইতেছে আপনি স্যার একজন কোশ্চেন করছে, হ্যাঁ, হ্যাঁ যদি টিআর এর মধ্যে দেওয়া হয় হ্যাঁ কাজ করবে, বাট করতে হয়, দিতে হয় না। স্যার হাইট তো স্যার শুধু প্রথমটা নিল, অন্যগুলো তো আর নেই। না, হাইট নেবে না, হাইটের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, উইডটা শুধু প্রবলেম। কেমন? এবার খেয়াল করি আমরা, এইটার হাইটটা, এটা তো মেনু বার হবে, মেনু বার দেখি না আমরা সাইটে মেনু থাকে না, হোম, অ্যাবাউট, আওয়ার টিম, পোর্টফোলিও, সার্ভিসেস, এই সেই মুখ ধুমুক। তো এইটা কি এত এত মোটা হবে, আমরা যেভাবে দিয়ে রাখছি এত চওড়া হবে, মানে উইড এত বেশি হবে না, হাইট এত বেশি হবে? তাহলে আমাকে কি করতে হবে, এরকম সরু বানাইতে হবে না? তো এইটার জন্য আমি কি করতে পারি বলেন তো, হাইট বলে দিতে পারি, কি বলেন? তাহলে আমি হাইট দিচ্ছি, দেখেন
এটা হচ্ছে আমার দ্বিতীয় টিয়ারের প্রথম কলাম। আমি দিচ্ছি হাইট, আমি বললাম 50, কি দিলাম 50। আমরা কি বিষয়টা বুঝছি? আমি দিলাম 50। এবার রেজাল্টটা দেখি, এই দেখেন 50 কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। হয় নাই? কার কার হয় নাই? যদি কারো না হয় প্লিজ বলবেন। তো এটা আমরা দেখলাম। এবার আমার এটা আমরা হাইট কত ইউজ করছি দেখি আমরা। আমাদের কিন্তু হাইটের হিসেবটা একটু মনে রাখতে হবে। আমরা হাইট কত দিলাম? 150 হাইট ব্যবহার করেছি, আর 50 এইখানে কত হইলো? 200। আর টোটাল হাইট কত দিয়েছি? 1200। তাহলে আমাদের কাছে আর আছে কত? 1000 আর 1000 আছে। তো আমরা সিম্পলি এইখানে দিতে পারি কত? 900 দেব, আর এইখানে 100 দেব। ক্লিয়ার? জি। তাহলে আমি এইখানে 900 দিচ্ছি। দেখেন এটা হচ্ছে দ্বিতীয় রো এর প্রথম টিটিতে, একটা টিটিতে দিলেই পুরো রো কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে দিলাম হাইট। উইথ দিবেন না? ও রাইট, উইথ দেওয়ার দরকার নাই তো, কারণ উইথ তো একটার জন্য পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি দিলাম হাইট 900। হাইট কত দিলাম? 900। দেখি কি হয়। পেয়ে গেছে না 900? পেয়েছে না? হ্যাঁ, আচ্ছা, আর নিচেরটা কত হবে? 100। কিন্তু মাঝে মাঝে অটো না হইতেও পারে, কম বেশি হইতে পারে। কেন? কারণটা হচ্ছে ও রাগ হবে না, সবাইকে দিলেন আমাকে কিছু দিলেন না। আচ্ছা, আমি এখানে হাইটটা দিয়ে দিই, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। হাইট হচ্ছে 100। এবার দেখি আমরা, এই দেখেন দেখতে পাচ্ছেন, আপনারা বললেন না যে অটো হয়ে যাবে, দেখেন অটো হয় নাই কিন্তু। আমি এটা কাট করে নিচ্ছি, দেখেন কি হয়। অটো হয়ে গেছে না? অটো হয়েছে? মনে হইতেছে না একটু কম আছে মনে হচ্ছে না? এটাতে না। এবার আমি এটা আবার দেই, এটাতে। এবার দেখেন এটা বড় হয়ে গেছে। ডাটা হাই থাকে। আমরা কি ধরতে পারছি ব্যাপারটা? এই cos pen আর এটা। না আবার দেখাবো? কেউ উত্তর দিচ্ছে না। ধরতে পারছি, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, যখন আমি হাইট দেই নাই নির্দিষ্ট করে, তখন কিন্তু কম পাইতেছিল হাইটটা, ঠিক আছে? আর যখন হাইটটা বলে দিলাম তখন বলছে ওকে এবার আমি খুশি। হচ্ছিল না কেন? কারণটা হচ্ছে ওর দেন নাই, ও কষ্ট পাইছে নাই নাই পুরোটা। সবাই দেয়া হইছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে না? তো এই ছিল আমাদের কিন্তু টেবিল। এবার আপনারা কি করতে পারবেন এরকম একটা বিষয়? কল স্প্যানের ব্যাপারটা কি খুব ইজি, তাই না? খুবই সিম্পল। তো এবার আমরা যেটা করব, সিম্পল বিষয়, বাট এখানে আমরা একটা ইমেজ বসাবো লোগো আকারে। লোগো আকারে এখানে কেমনে একটা ইমেজ দেওয়া যায় সেই বিষয়টাতে আমরা এবার আসি, কেমন? তো তার আগে আপনারা যেটা করে দেখাবেন, এইখানে একটা ফেভ আইকন চট করে আমাকে করে দেখান। তো আমি এটা করার জন্য সিম্পলি একটা সাইটের আমরা কি নিতে পারি, সহযোগিতা নিতে পারি। আমি দিলাম ফেভ আইকন, না কি যেন দিয়েছিলাম, ফেভ আইকন জেনারেটর, তাই না? তো এইখানে ফেভ আইকন এন্ড এপিআই আইকন জেনারেটর, আমি এপিপি দিলাম, আইকন জেনারেটর দিলাম। এইখানে আমি দিলাম, আমার এইটা করে দেই, আর চুজ ফাইল করছি একটা। আছে মনে হয় কোনো ইমেজ? কই ইমেজ কই? কই এটা না, পিজা ফার্স্ট ফ্রেম পিএনজি। ওকে, আমি এটাই দিলাম পিজা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, ঠিক আছে না? এবার ক্রিয়েট নাকি ক্রিয়েট করলাম, তাহলে কিন্তু আমার এইখানে এই কোডটা আমি নিয়ে নিলাম। খেয়াল করি, আমরা কপি করলাম, কপি করে কোথায় দিতে হবে বলেন তো? ইয়াতে হেডের ভিতরে। হ্যাঁ, তো আমি জাস্ট এইখানে সিম্পলি এটা পেস্ট করে দিলাম। এবার আমাকে কি করতে হবে বলুন? ডাউনলোড করে নিতে হবে। রাইট, আমি ডাউনলোড করছি। ডাউনলোড কিন্তু হয়ে গেছে, তাই না? আচ্ছা, হয়ে গেছে। তো মনে হচ্ছে না যে দেখা যাচ্ছে, তো ঘুরে যাচ্ছে। আচ্ছা, তো আমি সিম্পলি যেটা করতে পারি, ডাউনলোডে যাচ্ছি, এইটা না, আমি কপি করলাম, ঠিক আছে? কপি করে জাস্ট কি করছি, আমি আমার প্রজেক্টের মধ্যে যাচ্ছি, এই ডে 3 এর মধ্যে এটা পেস্ট করে দিচ্ছি। ক্লিয়ার? ডে 3 এর মধ্যে পেস্ট করে দিলাম। এবার এইখানে একটা স্ল্যাশ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো স্ল্যাশ এইখানে দেওয়া আছে, বাট আমি স্ল্যাশটা কেটে দিচ্ছি। কেন বলেন তো? কারণটা বলা হচ্ছে, খেয়াল করি প্লিজ, স্ল্যাশ দেওয়া আছে তার মানে বুঝছি আমরা এখানে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে ঢুকে এটাকে তুমি গ্রহণ করো। বাট আমি আমার এটা কি কোনো ফোল্ডারের মধ্যে রেখেছি?
ডিরেক্ট আমার কিন্তু রুট ফোল্ডারের মধ্যেই আছে। সো আমি যদি এখানে আবার কি করতাম খেয়াল করেন, মানে আচ্ছা দেখি আমরা যে কাজ করে কিনা এটা, তারপরে দেখাচ্ছি। এটা কিন্তু এসছে, এখানে কিন্তু চলে এসছে, বাট দেখা যাচ্ছে না কেন বলেন তো? ওর কালারটা হোয়াইট আর কি। পাশের ট্যাবটা ওপেন করলে এটা বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পাশের ট্যাবটা ওপেন করলে এটাই বোঝা যাবে। আচ্ছা হ্যাঁ এক নামে স্যার 2-3টা থাকলে তো ইয়ে হয় না মানে পাশের ট্যাবটা ক্লিক করেন তাহলে হবে। এটা এই দেখতে পাচ্ছি, এই দেখেন সাদা বলে ইয়া চলে এসেছে কিন্তু আমার ভাই আইকন। ক্লিয়ার? আচ্ছা এখন বিষয়টা দেখাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আচ্ছা দেখছি, আচ্ছা দেখাচ্ছি। ডাউনলোড করলাম, যেটা ডাউনলোড অপশন মানে ডাউনলোডের পরে দেখেন নাই। আচ্ছা আমি আবারও ডাউনলোড করছি, দেখেন ডাউনলোডে ক্লিক করলাম, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে না? তো ওপেন সো ইন ফোল্ডারে গেলাম, এই দেখেন ডাউনলোড, দেখেন সাদা, আমার কিন্তু কোনো ইমেজ নাই, সাদা। ঠিক আছে, এই যে এটা আমি কপি করলাম, হ্যাঁ কপি করে আমার নেটবিনসে যাচ্ছি, এইখানে আমাদের প্রজেক্টে যাচ্ছি, এটা আমাদের প্রজেক্ট না, ডে 3, ডে 3 এর উপর রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট করে দিলাম জাস্ট। ক্লিয়ার? বুঝলাম? পেস্ট করে দিয়ে এবার আমি এখানে আসছি, এইখানে ছিল একটা এইরকম স্ল্যাশ, স্ল্যাশ মানে বলা হচ্ছে যে আপনি একটা ফোল্ডারের মধ্য থেকে এটাকে বাছাই করে নিলেন, বাট আমি তো কোনো ফোল্ডারের মধ্যে রাখি নাই আমার ফেভ আইকনটা, ডাইরেক্ট আমাদের রুট ফোল্ডারে আছে, প্রজেক্টে আছে। সো আমি এখানে স্ল্যাশটা দিচ্ছি না, কারণ আমাকে কোনো ফোল্ডারের মধ্যে ঢুকতে হচ্ছে না। বাট আমার যদি এই প্রজেক্টে খেয়াল করেন আমার কথা, আমি ডে 3 এর মধ্যে যদি আমি এখানে রাখতাম, ফোল্ডার নিতাম একটা যে আইএমজি, ক্লিয়ার? এবার আমি ফিনিশ করে দিলাম, এই ফেভ আইকনটাকে যদি আমি আইএমজি এর মধ্যে রেখে দিতাম, তাহলে এবার কিন্তু আপনাকে পাথটা চেঞ্জ করতে হতো। তখন কি করতে হতো? আগে ঢুকতে হইতো কোথায়? আইএমজি ফোল্ডারের মধ্যে, তারপরে ফেভ আইকন আছে ওর মধ্যে। এই জন্য আপনাকে তাহলে করতে হতো এরকম যে আইএমজি তারপরে স্ল্যাশ। বিষয়টা কি বুঝছি? হ্যাঁ, আমি যদি এটা মনে করেন যে না এইভাবে আমি দিতে পারছি না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সম্পূর্ণ কাটাই দিলেন, এবার কন্ট্রোল ধরে স্পেস বারে আপনি প্রেস করেন। এবার বলছে এই দেখেন জিন হাজির, জিন হাজির বলছে 3টি ইচ্ছা পূরণ হবে। কোনটা কোনটা? আইএমজি ফোল্ডার, বেসিক টেবিল অথবা ডট ডট স্ল্যাশ, কোনটা চাচ্ছেন? আমি বললাম আইএমজি ফোল্ডার আমার দরকার। এরপর আমি আবার কন্ট্রোল ধরে স্পেস বারে প্রেস করলাম, এবার কোনটা দরকার? ফেভ আইকন। ক্লিয়ার? এবার আমি রেজাল্টটা দেখি, এবার কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। ক্লিয়ার? এখন বোঝা যাচ্ছে না কিন্তু এই দেখেন, এবার বোঝা যাচ্ছে না আমার আসলে ওইটা সাদাই। ঠিক আছে? ক্লিয়ার? তো এইখানে আমি চাচ্ছি এবার একটা ইমেজ দিতে লোগো আকারে। ক্লিয়ার? তো আমি এখন এটা কিভাবে দিতে পারি খেয়াল করি প্লিজ। এইটা হচ্ছে আমার প্রথম রো এর প্রথম কলাম না? এভরিবডি প্লিজ, আসি তো আমরা? জি স্যার। যদি কারো ঘুম আসে তাহলে আমাকে বলবেন। স্যার লাস্টের ওইটা একটু দেখেন। আসি তো আমরা? স্যার লাস্টের ওইটা একটু দেখেন। লাস্টে আমরা দেখাবো, কি দেখাবো বলে? ওই যে স্ল্যাশ ওঠানোর পরে যে অ্যাড করলাম আচ্ছা, ইমেজটা। এটা উঠিয়ে দেবো পুরোটাই, কেটে দেবো তাই তো? হ্যাঁ ইমেজটা কিন্তু ওটা আবার একটু দেখেন। এই দেখেন আছে না? কেন এখানে দেখে দিচ্ছি বলেন তো? এই যে আইএমজি ফোল্ডারের মধ্যে এবার দিয়েছি আমি, এই রাইট এই ডে 3 এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, নিউ থেকে ফোল্ডার অপশনে গিয়ে ফোল্ডার নিলাম। ক্লিয়ার? ফোল্ডার নিয়ে নামটা দিলাম আইএমজি। আইএমজি ফোল্ডারের মধ্যে আমি কি দিলাম? আইকনটাকে রাখলাম। তো আইকনটা এখন তাহলে আমার বাইরে কোথাও কিন্তু নাই, একটা ফোল্ডারের মধ্যে আছে না? তো এখন আপনি বলেন যে আপনি কারো বাড়ি যাচ্ছেন কারোর সাথে দেখা করতে, ঠিক আছে? কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, এখন প্রথমে কি করতে হবে? দরজা তো খুলবে নাকি? তো দরজা খোলার জন্য ওইটাই মনে করেন ফোল্ডার, প্রথম ধাপ হচ্ছে আইএমজি, মানে দরজা খুললো, এরপরে না দেখা। তো এটার জন্য আপনি কি করতে পারেন? কন্ট্রোল ধরে স্পেস বারে প্রেস করবেন। এবার দেখেন বলছে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন। আমি বললাম আইএমজি ফোল্ডারের বাড়ি, পৌঁছে গেলাম। এবার বলছে কাকে চাচ্ছেন? আমি বললাম ফেভ আইকনকে চাচ্ছি, আমি ক্লিক করে দিলাম। ক্লিয়ার? তো এই বিষয়টা দেখেন, আমরা এখানে খেয়াল করবো একটু প্লিজ। প্রথম টিআর এর প্রথম টিডিটা হচ্ছে আমার লোগো, তাই না? দেখেন এই যেটা, এইখানে আমার কি বসাইতে হবে? একটা লোগো বসাইতে হবে, ইমেজ। তো কিভাবে ইমেজ বসাইতে হয় দেখেন, টিডির এই দেখেন, এটা টিডি না? ওইটা এই টিডির দুই টিডির মধ্যখানে ইনার এইচটিএমএল
এই জায়গাটা কি বলি আমরা? ইনার এইচটিএমএল এর মধ্যে, আবার বাইরে দিয়ে না, আমি একটা ইন্টার দিয়ে নিচে নামাইলাম। ক্লিয়ার? ইনার এইচটিএমএল এ কার্সার রেখে ইন্টার দিয়ে নিচে নামাইলাম। এবার এখানে আমি লিখছি img স্ল্যাশ কি দিলাম? img স্ল্যাশ। এটা হচ্ছে ইমেজ দেওয়ার জন্য img ট্যাগ। এই ট্যাগটা ইউজ করলেই কেবলমাত্র আপনি ইমেজ এখানে দিতে পারবেন HTML ট্যাগ দিয়ে। কেমন? কে বুঝি নাই ব্যাপারটা? আবার কি দেখাবো বলেন? আচ্ছা গুড। পিছনের সাথে স্ল্যাশ আমার ভিডিওটা আবার একটু সামনে থেকে দেন। আচ্ছা, এই তো ছিল আমাদের ব্যাপারটা, তাই না? কে যেন বলছিলেন? পেছন থেকে কে বললো? আপনি তো না? খেয়াল করুন, আমি প্রথম টিআর এর, এটা প্রথম কলাম না, প্রথম কলারের ইনার এইচটিএমএল না, এই দেখেন আমার কার্সারটা ব্লিপ করছে যেখানে, এইখানে আমি একটা ইন্টার দিয়ে নিচে নামাইলাম। ওকে, আমি এখানে একটা ইমেজ যেহেতু দিতে চাচ্ছি, তো ইমেজ দেওয়ার জন্য ইমেজ ট্যাগ ইউজ করতে হয়। কি ট্যাগ ইউজ করতে হয়? ইমেজ ট্যাগের এন্ডিং ট্যাগ কি? এন্ডিং ট্যাগ নাই, ক্লোজিং ট্যাগ নাই, কিন্তু আমি দিলাম img স্ল্যাশ। ওকে, চলে আসলো img স্ল্যাশ। আপনি দিবেন প্রথমে, ট্যাগ না, এন্ডিং ট্যাগ আছে। হ্যাঁ স্টার্টিং ট্যাগ না, এটাই স্টার্টিং ট্যাগ, এটাই এন্ডিং ট্যাগ। সিঙ্গেল ট্যাগ। ক্লিয়ার? তো পিছনের স্ল্যাশ হ্যাঁ, তো এইবার আমি ঠিক এইখানে স্ল্যাশের ঠিক আগে স্পেস দিয়ে লিখলাম src। এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট কি আমরা আলোচনা করেছিলাম? অ্যাট্রিবিউট হচ্ছে এক ধরনের ওয়ার্ড, বিল্ট ইন হইতে পারে, আবার ইউজার ডিফাইন্ডও হইতে পারে। বিল্ট ইন বলতে আমরা বোঝাচ্ছি যেগুলো তৈরি করাই আছে, ওগুলো আবার আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন না। তো এগুলো হচ্ছে বিল্ট ইন, আবার নিজেও আপনি তৈরি করে দিতে পারবেন, এরকম কিছু অ্যাট্রিবিউট আছে। যাই হোক, তো অ্যাট্রিবিউট হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড যা কিনা প্রথম মানে ওপেনিং ট্যাগের মধ্যেই ব্যবহৃত হয়। কি বললাম? ওপেনিং ট্যাগের মধ্যে ব্যবহৃত হয় এবং ওই এলিমেন্ট, যে এলিমেন্টের মধ্যে, যে এলিমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে, ওই এলিমেন্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন এখন আমি এইখানে img দিচ্ছি, এবার ওই img ট্যাগকে আলাদা কিছু দেওয়ার জন্য সোর্স বলে দিচ্ছি, সোর্স দিয়ে একটা ইমেজ দিয়ে দেবো, ও এক্সট্রা ইনফরমেশন পেয়ে গেল না? যেমন মনে করেন আমরা আসি, তো আমরা তো এভাবে, যেমন এভাবে এসেছি, আমাকে দেখে ভালো লাগছে? ভালো লাগছে না। বাট সাপোজ মনে করেন আমি দেখা করতে যাচ্ছি কারোর সাথে, সাপোজ আর কি, তখন কি আর এইভাবে যাবো? তখন তো মনে করেন কি করলাম, প্রথমে যদি স্কিন টিস্কিন কিছু থাকে সেগুলো পড়লাম, মানে ও যেভাবে ভালো লাগে ওর পড়লাম, যতটুকু তো পড়লাম। এরপরে আরো কিছু করি, কিন্তু দুই তিনটা যে বডি স্প্রে আছে সেগুলো থেকে সবচেয়ে যেটা সুগন্ধি সেইটা কিন্তু দিলাম। এটা হচ্ছে কি এক্সট্রা নিজেকে এক্সাগারেট করতেছি। দেখেন, বুঝেন তো এটা কি? এটাই হচ্ছে অ্যাক্টিভিটি, মনে করেন এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে না? হ্যাঁ, আর ট্যাগ তো আমি, আর আমার গায়ে যে এগুলো ওগুলো দিচ্ছি, এটাই হচ্ছে অ্যাট্রিবিউট। ক্লিয়ার? তো আমি img ট্যাগে একটা অ্যাট্রিবিউট দিলাম, নাম src সোর্স, এবং আরো একটা এইখানে ক্লিয়ার কোটেশনের বাইরে আমি দিলাম alt অল্টারনেটিভ টেক্সট দিয়ে জাস্ট সিম্পলি আপনি দিবেন কি এইখানে একটা সমান চিহ্ন দিলেই এরকম কোটেশন চলে আসবে। তো কোনটার কি কাজ দেখায়? আমি সোর্স কেন দিচ্ছি? সোর্স মানে হচ্ছে আপনি যে ইমেজটা দেখাতে যাচ্ছেন সেটা কোথায় আছে। এখন আপনি বলে দিতে পারেন সিম্পলি এখানে যে গুগলে যাবেন, গুগল থেকে আপনি পাখির একটা ইমেজ নিয়ে নেবেন। ওকে, হবে ভলিডের সোর্স দেওয়া হলো। আগে থেকে তো নামাই দিতে হবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার রুট ফোল্ডারে, যে ফোল্ডারের জন্য বা যে প্রজেক্টের জন্য কাজটা করতেছেন, ওই ফোল্ডারে আপনার ইমেজটা থাকতে হবে। ক্লিয়ার? এখন আপনি যদি বলে দেন যে ই ড্রাইভে আছে ওইখান থেকে ইমেজ নাও, তাইলে কিন্তু হবে না। HTML দিয়ে করা যাবে না, ওইটা অন্যভাবে করতে হবে। তাহলে আপনাকে প্রোগ্রামিং দিয়ে করতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন। যে কোনো জায়গা থেকে আপনি ব্রাউজ করে সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, করবো, ওভাবেই করবো, খেয়াল করি আমরা। তো আমরা যেটা করলাম, বললাম কি যে আপনি যে কোনো ড্রাইভে রেখে দিবেন, এখান থেকে নিয়ে আসবেন, পাথটা বলে দিবেন যে প্রথমে তুমি কি ড্রাইভে ঢোকো, এরপরে তুমি রুবেল নামের যে ফোল্ডার আছে সেখানে ঢোকো, এরপরে বললাম যে ফাইন ফোল্ডারে ঢোকো,
এত এই কাজ করা যাবে না, ঠিক আছে না? আমাকে কি করতে হবে, একটা ইমেজ রাখতে হবে আমাকে কোথায়, আমার প্রজেক্ট ফোল্ডারে। এই যে দেখছি না আমাদের প্রজেক্ট আছে না এখানে, এই যে ডে 3, এই ডে 3 এর মধ্যে আমাকে কি রাখতে হবে, ইমেজ রাখতে হবে। ওই ইমেজটা আমি এখানে দিতে পারবো, কেমন? বাট আমার এখানে কি কোনো ইমেজ আছে? নাই স্যার। আছে? আছে কি ডে 3 এর মধ্যে? নাই তো। তা আমি একটা কাজ করি, কিছু ইমেজ নিয়ে আসি এর মধ্যে, কি বলেন? তো এটার জন্য দেখি আমরা কোনো ইমেজ আছে কিনা আমাদের পিসিতে, আছে কিনা। ও এই যে এখানে ইমেজ, এই দেখুন, এই যে আছে না? অথবা এই যে রান করতেছে, হ্যাঁ এইটাই তো চাচ্ছিলাম, রান ফাস্ট। এই দেখেন কপি করলাম, খেয়াল করি আমরা, কপি করলাম, কপি করে আমি ডে 3 এর মধ্যে নয়, আইএমজি ফোল্ডারের মধ্যে রাখবো। কেন বলেন তো? আমি এটা আপনি ডাইরেক্টও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি চাচ্ছি একটা ফোল্ডারের মধ্যে থাকুক, তাহলে ব্যবহার করতে সুবিধা হবে, তাই না? একসাথে থাকবে সবগুলো। আমি আইএমজি ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু এখানে runfast.jpg নামক যে আইএমজি ফোল্ডার তো আমার আসলে আপনি আইএমজি ফোল্ডার ক্রিয়েট করেন নাই, তাই এইখানে কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, ডে 3 এর উপর যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, নিউ থেকে ফোল্ডার অপশনে যাবেন, আইএমজি। ওকে, আচ্ছা এবার সিম্পলি দেখেন সোর্সের মধ্যে আমি কিভাবে ইমেজটাকে প্রোভাইড করছি, একটু দেখতে হবে এখানে জাদুটা। এখানে একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হচ্ছে কিছুই না, আপনাকে লিখতে হবে, অথবা আপনি কন্ট্রোল স্পেস বার চেপে দিবেন। ওকে, আমি এই সোর্সের এইখানে কোটেশনের মধ্যে আমার কার্সারটাকে রেখে কন্ট্রোল ধরে স্পেস বারে প্রেস করলাম। এই দেখেন বলছে কোথায় যেতে চাচ্ছেন স্যার, আমি বললাম আইএমজি। ওকে, আবার বললাম কন্ট্রোল ধরে স্পেস বার দিলাম, কোথায় যেতে চাচ্ছেন স্যার, রান ফাস্ট। ক্লিয়ার? এবার আমরা দেখি যে কি হইল। তার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে অল্টারনেটিভ টেক্সট কেন দিতে হবে। আমি এখানে দিলাম লোগো। কারণটা হচ্ছে, মনে করেন কোনো একটা কারণে আপনার ইমেজটা পাইলো না, সেক্ষেত্রে আপনার ওইখানে কিছুই শো করবে না। যে জায়গাতে আপনি ইমেজটা দিতে চাচ্ছেন ওই জায়গাতে কিছুই শো করবে না। তো কিছু না শো করলে ব্যাপারটা কেমন লাগবে না, খালি খালি একটা ব্যাপার লাগবে না? তো কমপক্ষে, হ্যাঁ নাই মামা চাইতে কানা মামা ভালো, এই জন্য কমপক্ষে এই যে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যা দেবেন তাহলে ওইটা কমপক্ষে দেখাবে। ক্লিয়ার? তা আমি এখানে লোগো দিলাম। এবার একটু রেজাল্টটা দেখি কি হইলো। এই দেখেন প্রবলেম হয়ে গেছে একটা, হ্যাঁ একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম বলেন তো? অনেক বড় হয়ে গেছে। কেন বলেন তো? ও অনেক জোরে দৌড়াইতেছে। কারণটা হচ্ছে ইমেজটা তো বড়, ও পুরো ওর জায়গা দখল করার জন্য সবাইকে ও ঠেসাঠেসি করে আর দৌড়াইতেছে। দেখেন ঠেসাঠেসি কইরা ও বাড়াই দিছে। তো আমাকে একটা কাজ করতে হবে যে না, তুমি তোমার মন মতো তুমি হয়েও না এখানে, আমার টিডি যত বড়, আমার টিডির উইডথ যতটুকু, হাইট যতটুকু, ঠিক ততটুকুই তুমি হও। তাহলে আমি কি করতে পারি সিফাত বলেন তো? আমি দুই রকম ভাবে করতে পারি। এই খেয়াল করি, আমি দুই প্রক্রিয়া এটা করতে পারি। এক, ইমেজটাকে আমি এডিট করে নিতে পারি ফটোশপ দিয়ে, বা পেইন্ট বলে যে আমাদের অপশন থাকে সেখান থেকে আপনি সর্টিং করে নিতে পারেন। কিভাবে? ওর হাইট এবং উইডথ, আমার টিডির হাইট উইডথ কত নিছি, 150 করে না, আপনি ওইখানে ওর হাইট এবং উইডথ 150 করে দিয়ে দিতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। অথবা আপনি ওই কাজ যদি না করেন, আমি এইখান থেকেই ইমেজটাকে বলে দিতে পারবো যে তুমি আমার ওই টিডির মতো হয়ে যাও। কিভাবে দেখেন, আমি ইমেজের মধ্যে যাচ্ছি, এই দেখেন এই স্ল্যাশের পরে না, আবার স্ল্যাশের আগে। ওকে, দেখতে পাচ্ছি নিশ্চয় আমরা সবাই। আমি স্ল্যাশের এই আগেই আমি একটা স্পেস দিচ্ছি, কেমন? এবার এখানে আমি বলে দিচ্ছি উইডথ, উইডথ দিলাম 150। কেন বলেন তো? আমার এই টিডির উইডথ কত? 150। এখানে বলে দিচ্ছি হাইট 150। ক্লিয়ার? এবার রেজাল্ট দেখেন, এবার যতই দৌড়াও কাজ হবে না, ওইখানেই কাটতে হবে। কি বলেন? পাচ্ছি না দেখতে? জাস্ট সিম্পলি আপনারা এরকম করে এইখানে একটা ব্যানার দেন। হ্যাঁ, এবার বুঝছেন, এইখানে আমরা একটা ব্যানার দিতে চাচ্ছি, তাই না? এটাই দেখাচ্ছে। তো এই ইমেজটাই কি দিয়ে দেবো আবার, না অন্য ইমেজ দেবো? অন্য ইমেজ দেবো। আচ্ছা ঠিক আছে। তো অন্য ইমেজ নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে? আমি ডেস্কটপে যাচ্ছি, দেখি আমার অন্য ইমেজ আছে কিনা। আছে কিন্তু, এই যে এখানে একটা ইমেজ আছে,
তাই না? তো আমি এই ইমেজটা নিয়ে যাচ্ছি, আমি কপি করলাম, কপি করে এই যে এখানে একটা ফ্লাওয়ারের ইমেজ আছে, আমি এটাই নিয়ে যাই। মানে আমরা যেন মেয়েটা দৌড়াইতেছে ফ্লাওয়ারের দিকে, একটা ছেলে দেন খুশি, ওরা দেখেই খুব খুশি। আচ্ছা, আমি প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্টের মধ্যে গিয়ে আইএমজি ফোল্ডারে খেয়াল করেন রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম flowers.jpg এই নামের একটা আছে, কি আছে আমার ফুল আছে না, ঠিক দ্বিতীয় টিডি না বা দ্বিতীয় টিডি ব্যানার না। তো এইখানে আমি আবারও এর ইনার এইচটিএমএল এ একটা ইন্টার দিয়ে এবার আমি কি করছি, আইএমজি আবার নিলাম এবং এটার মধ্যে সোর্সটা বলে দিলাম এবং এইখানে দিলাম এএলটি, কেমন? আমি এখানে দিলাম ব্যানার, সরি ব্যানার, এবং এসআরসির মধ্যে আমি কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করলাম, আমাকে দেখাচ্ছে আইএমজি। এবার আমি আবারও স্পেস বার ক্লিক করলাম, এবার আমি দিয়ে দিলাম, সরি ফেভ আইকন দিয়ে দিয়েছি ভুল করে, flowers.jpg টা আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখি প্রবলেমটা কি হয়। প্রবলেম হচ্ছে, দেখেন কি হইছে, আরে কাউকে ফুল দিলে ভালো করেই দেন, এইজন্য চলে এসেছে, ও বুঝে ব্যাপার। আমাদের তো ছোট হয়ে গেছে, আপনারটা এত কারণ আমারটা অনেক বড় অনেক বড়। হয়ে গেছে না এই প্রবলেম। অনেকের আবার ছোট হয়ে যেতে পারে, কারণ যারা ছোট ইমেজ নিছে। তো আমি যেটা করতে পারি, খেয়াল করেন, ওইরকম ভাবেই এই বিষয়টা দেখি, ওইরকম ভাবেই আমি একটা কাজ করে দিতে পারি না। আমার এইখানে এই টিডির উইডথ কত নিয়েছিলাম, 150। তো 150 তো বাদ, এই টিডির জন্য তাহলে কত থাকে, খেয়াল করি, আমার মনে হয় সবাই বিষয়টা দেখি নাই বা শুনি নাই। আমি আবার বলছি, দেখেন এই যে টিডিটার উইডথ আমি কত নিয়েছিলাম, 150, উইডথ কত, 160, 190। এখানে নিয়েছিলাম উইড হচ্ছে 150, আর টোটাল উইডটা কত নিয়েছিলাম, 1000। নিয়েছিল। তাহলে 150 বাদ দিয়ে দিলাম 1000 থেকে, নাকি 1000 থেকে 150 বাদ, 150 থেকে 1000 বাদ, জি 850। তাহলে কত থাকবে, 850। তাহলে আমার এই টিডিটার উইড কত হওয়া উচিত, 850। তো আমি ইমেজটার সাইজটা ওইরকম করে দেই। তাহলে উইড দেখেন আমি কি করছি, আমি বললাম উইড, আমি কি ব্যাপারটা বুঝতে পারলাম, বুঝছেন আপনারা? কে বুঝি নাই কাইন্ডলি বলবেন। আমি জানি প্রথম দিকে অনেকের প্রবলেম হইতে পারে, বাট ওরাই গিয়ে ফার্স্ট হয়ে যায়। বলেন কে 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 বুঝি নাই? না, যদি ও বুঝে নাই কিন্তু জিজ্ঞাসা না করেন তাহলে ফার্স্ট হবে না। হ্যাঁ, আমাদের কিন্তু দেখা গেছে ক্লাসে এরকম থাকে, না বুঝাই, হ্যাঁ সব বুঝে গেছি, ঠিক আছে, এরকম প্রবলেম হইতে পারে। কিন্তু আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, দরকার নাই, আমি তো আপনাদের মতোই পারসন। বলেন কারো কোনো প্রবলেম নেই? আমি জানি আপনারা দেখতে ভালো। সরিয়া তো অনেক বড় হয়ে স্যার একটু পার্থক্য স্যার, যে আগেরটা লোগো ব্যানার এই দুইটার আসলে পার্থক্যটা কি? আর এগুলো কি বড় হাতের লিখতে হবে কিনা? এগুলো ঠিক আছে, আপনার দিচ্ছে, এটা কোনো ব্যাপার না। আমি কি স্যার আপনি যে লোগো দিয়ে ছোট হবে কি হইলো? বড় হবে এরকম কোনো কিছু আমরা তো হাইট কন্ট্রোল করে দিই। কি দিছি, ঠিক দিছি। না, আপনি দিলেই ইমেজটা যদি বড় হয়ে গেলে বড় হয়ে চলে আসবে, দিবেন 850 হাইট দিবেন, কোনো সমস্যা নাই। হাইট তো দিই না। হাইট দিতে হবে। উইড তো পাইছে, হাইট ও আচ্ছা, ব্যানার না দিয়ে লোগোই রাখতে হাইট দিবেন। আপনি যদি লোগোটা এটাতে আপনি যদি নাও দেন, এই খেয়াল করি, মানে অল্টার যদি নাও দেই কোনো সমস্যা নাই। বাট এসইও যখন করবেন, এসইও করতে হবে না, অপটিমাইজ করতে হবে না আপনার সাইটটা, হাইট 150। ইন্ডেক্সিং করতে হবে না। ইন্ডেক্সিং বা অপটিমাইজ কেন বলছি, এই সাপোজ আপনার নামটা যদি আপনি আপনার গুগলে সার্চ দেন, কিছু আসে আপনার নাম দিয়ে, আপনাকে কেউ চেনে, বুঝেন বিষয়টা, আসে ফেসবুকে ঘুরে চলে আসে ফেসবুকে না, আর কিছু, ওইটাও একটা কিন্তু কি আপনার একটা পরিচিতি। বাট আমি যদি আমার নাম দেই বা আমি যেটা দিয়ে অপটিমাইজ করে রেখেছি, আমি ওয়েব যদি লিখি, তাহলে কিন্তু ওই যে ওয়েব দিয়ে যখন সার্চ দিবেন তখন আমারও নামটা আসবে, অপটিমাইজ করা আছে। তো আপনি সাইটটাকে কিন্তু আপনি অপটিমাইজ করতে হবে, গুগলে এসইও করতে হবে, অর্থাৎ কেউ যেন খুঁজলে আপনারটা উঠে আসে। আমার কথা কি বুঝতে পারছেন? তো যখন আপনি এসইও করতে চাইবেন, তখন এইসব জিনিস যদি না দেন, তাহলে আপনার র্যাঙ্কিং খারাপ হয়ে যাবে, দিয়ে আপনি দেখা গেছে উপর লেভেলে আসতে পারবেন না। যেমন আমরা বিষয়টা বুঝি, একটা সার্চ দিলাম, দেখবেন আপনি বললেন যে আমি জানতে চাচ্ছি যে পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলোর নাম জানতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি, ঠিক আছে?
তো অনেক সাইটেই এই বিষয়গুলো দেওয়া আছে, অনেকেই সাইট তৈরি করে রেখেছে এবং পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলোর নাম তালিকাগুলো লিস্ট করে রেখেছে। এখন যার সাইটে আপনি ঢুকবেন তার কিন্তু লাভ, অনেকগুলো দেখবেন চলে আসবে, কি লিস্ট চলে আসবে। এখন আপনি বেসিক্যালি কি করেন, যেটা উপরে থাকে সেটাতে ক্লিক করে দেখি ওইটাতে কি আছে, কথা বোঝেন? তো উপরে যে আসলো তার র্যাঙ্কিং ভালো, সবাই তো হিতে চাইবে উপরে যাইতে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার র্যাঙ্কিং ভালো হইতে হবে, তাহলে আপনার কোড খুব সুন্দর হইতে হবে, নেট এন্ড ক্লিন HTML কোড, এটা একটা ব্যাপার। আরো এসইওর ব্যাপার কিছু আছে। তো এই যে ইমেজের অল্টার ব্যানার দিলাম আমি, এগুলোতে যদি আমি নামগুলো উল্লেখ করে দেই তাহলে কি হবে, এসইওতে আমার সুবিধা হবে, এসইও ফ্রেন্ডলি হইলো আমার কোডিংটা। সেক্ষেত্রে আপনি যদি দুইটাতে লোগো রাখেন কোনো প্রবলেম নাই, কিন্তু দুইটাতে লোগো রাখা উচিত। কেন বলেন তো? লোগো এক জিনিস, ব্যানার আরেক জিনিস। লোগোটা হচ্ছে আপনার পুরো কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করে। একটা লোগো দিয়েই কিন্তু বুঝছি যে ব্যাপারটা কি। যেমন মনে করেন একটা লোগোতে এইরকম যদি থাকে, আমি মনে করেন এটা খুললাম, খুইলে এইভাবে দাঁড়ায় আছি, ঠিক আছে, ফুল নিয়ে এইভাবে, তো এটা দেখে কি বুঝলেন? নিশ্চিত এটা ফ্যাশনের কিছু। সাপোজ মনে করেন লোগোতে একটা লোক খালি গায়ে আছে, এভাবে আছে, কি বুঝলেন? জিম। স্যার অর্ধেক খাওয়া আপেল। হ্যাঁ, অর্ধেক খাওয়া আপেল, তার মানে বোঝা যাবে কি বেশি বেশি খাইতে পারে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে একটা লোগো কিন্তু রিপ্রেজেন্ট করে তার পুরো কোম্পানিটাকে, পুরো সাইটটাকে। বাট ব্যানার তো তাই না, ব্যানারও করে কিছুটা, কিন্তু লোগোর জায়গায় ব্যানার বা ব্যানারের জায়গায় লোগো লিখে দিলে তো হবে না। মনে করেন কোম্পানি কি আসলো, আপনি ব্রাউজারে দিলেন, আপনার ইমেজ আসলো না, বাম দিকে লেখা আছে ব্যানার, আরে এইখানে আবার ব্যানার হয় নাকি কখনো? কথাটা বুঝছি। আমার আগ্রহটা হচ্ছে যে আমার অর্ডার না দিলে যদি কাজ হয় তাহলে অর্ডারটা আমরা কেন ব্যবহার করি? ওইটাই বললাম এতক্ষণ যে অল্টারনেটিভ টেক্সট যদি না দেন তাহলে এসইও যখন করতে যাবেন বা এসইও ফ্রেন্ডলি কোডিং হইল না, গুগলে যখন আপনি এটা সার্ভারে যখন আপলোড করবেন, তো গুগল আপনারটাকে পড়বে, আপনার সাইটটাকে পড়ে আপনার সাইটটার কোডিং গুলো ওর কাছে পছন্দ হবে অর্ডারের টেক্সট না পাইলেও সেটা না দিলে তো স্ট্যান্ডার্ড পড়বে, কিন্তু পছন্দ হবে না তার কাছে। আর পছন্দ না হইলে আপনার র্যাঙ্কিংটা খারাপ হবে খারাপ হবে আপনার সাইটে। তখন আপনি যাকে সাইট করে দিবেন সে আপনার উপর ক্ষুব্ধ হবে, বলবে ধরো তো ও ভালো ডিজাইনার না, ও ভালো কোডার না। ফ্রেশ থাকা ভালো। কথা বুঝতে পারছেন? নেট এন্ড ক্লিন একটা জিনিস, নিট এন্ড ক্লিন একটা ব্যাপার আছে না, আর কোন রকম করে দিয়ে আর কি পরীক্ষা দিয়ে দেখবেন লিখতে ভালো লাগে না, পুরো আসতে হবে কোন রকম করে লেখা দিয়ে চলে এসছে, স্যার ইচ্ছে পড়তে পারলে পড়ুক, না হলে তার ব্যাপার এটা। আর একজন আছে কি না, আমাকে ফার্স্ট হইতে হবে, খুব সুন্দর করে লিখে দিয়ে এসছে। যদিও অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনি পারেন না অনেক কিছুই, বাট হয়ে যায়, এটা কপাল জোরে বা ভাগ্য জোরে, সেটা আলাদা কথা, তাই না? আমি বলতেছি ওইটা কেমনে হয়, আমরা আগে এটা শেষ করি। আমি দিলাম এটা, এবার আমরা এইখানে উইড দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি বলেন তো উইড কত হবে তাহলে? 850। এবার আমি যদি দেখি, হ্যাঁ উইড কিন্তু হয়ে গেছে। এবার হাইটটা এবার হাইট দিয়ে দিতে হবে না? এবার আমি হাইট দিচ্ছি, আগেরটার মধ্যে 150 হাইট দিচ্ছি আমরা 150 না 150, ঠিক হয়ে গেছে না? বাট এক্ষেত্রেও অনেকের প্রবলেম আসতে পারে, ব্রাউজার ভেদে বা অনেক ক্ষেত্রে ইমেজ ভেদে প্রবলেম হতে পারে। কি প্রবলেম? দেখবেন আপনি পুরো ইমেজটা পাবে না, ইমেজটা পুরোটাকে পাচ্ছে না। সেকে যেটা যাদের হয় সেটা হচ্ছে ইয়াদের হতে পারে, যাদের ইমেজটা ছোট তাদের হতে পারে। দেখবেন যে এই পর্যন্ত এসছে আর আসে নাই। কারণটা হচ্ছে সেটা, এই প্রবলেম দূর হবে কখন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই টিডির মধ্যেও আপনি বলে দিবেন উইডটা হচ্ছে কত, 850, হাইটটা আপনি বলে দিবেন 150 বিয়োগ হচ্ছে 40। ক্লিয়ার? এবার আপনি এবার আর কোনো প্রবলেম হবে না, বুঝছি ব্যাপারটা? ওইটার যেমন হাইট উইড বলে দিয়েছিলাম না উপরেরটা, এটারও বলে দিলাম। ক্লিয়ার? কার প্রবলেম আছে এটা? তার হ্যাঁ স্যার ব্যানারটা তো স্যার ব্যানারটা তো দিয়েছি, তারপরে নিচ পর্যন্ত আসেনি, একটু ফাঁকা আছে। থাক, ওইটা আপনার জন্য, আপনি ওখানে থাকবেন। ওইরকম প্রবলেম হবে, ঠিক হয়ে যাবে, ভালো হলেই ঠিক হয়ে যাবে। ওইটার হাইট উইথ আবার কোন টিডিতে দিতে বললেন? আমি যে টিডির মধ্যে রাখলাম, মানে এই টিডিটা দেখেন হাইট উইড দিয়ে দিয়েছি না, এই টিডিটারও হাইট উইড উল্লেখ করে দিলাম, যতটুকু থাকলো আমার বাকি। এখানে উইড কত দিয়েছি? 150, তাহলে এখানে তো কত থাকবে? 850, ওইটা। আচ্ছা, এখন যেটা বলছিলাম খেয়াল করি প্লিজ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার কিছু ট্যাগ দেখবো আরো। তো এইখানে আমি এমন একটা ট্যাগ ইউজ করব যেটা ডেপ্রিকেটেড। একটা প্রবলেম
একটু জায়গা থাকবে, একটু ফাঁকা, ওই যে হ্যাঁ, ওইটা এটা দেখা যাচ্ছে। এটা ব্যাপার আছে। এটা যখন আমরা ডিপ বেস করব তখন এই প্রবলেমগুলো থাকবে না, কেমন? সব ইমেজের ক্ষেত্রে হয় না এটা। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করি কি বলছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, যে আমরা কিছু ট্যাগ ইউজ করব। তো এইখানে একটা ট্যাগ ইউজ করব, যদি এখন ওইটা খুব একটা ব্যবহৃত হয় না, বাট ওটা আমরা দেখবো যে কিভাবে ব্যবহার করতে হয়। না, তো খুব একটা ব্যবহৃত হয় না, কারণটা হচ্ছে ওইটার বদলে অন্য কিছু ইউজ করা হয়। ঠিক আছে, তো রেডি, দেখি এর কাজটা কি। আমি কোথায় ব্যবহার করতে চাচ্ছি বলেন তো? এইখানে, এইখানে সেকেন্ড টিয়ারের টিডিতে। হ্যাঁ, তো রেডি তো সবাই নাকি? আমি এই টিডির মধ্যে এইখানে আইসা ইনার এসটিএমএল আবার আমি কি করলাম, ইন্টারপ্রেস করলাম এবং এখানে একটা ট্যাগ ইউজ করছি। এইখানে একটা ট্যাগ ইউজ করছি এবং ট্যাগের নাম হচ্ছে মার্কিউই। কি করলাম? মার্কিউই। ক্লিয়ার? তো যেহেতু এইটা কি বললাম যে এটার ব্যবহার তেমন হয় না, ঠিক আছে, সো এটাকে কিন্তু নেটবিনস অপরিচিত মনে করছে। দেখেন, সাজেশনও দেয়, তাই না? বলছে লাল দেখাচ্ছে। এবং এটার একটা কারণ আছে অবশ্য, বলছে যে টিডির এলিমেন্ট চাইল্ড হিসাবে এটা ব্যবহার করা যায় না, তাই বলছে। বাট আমরা করব, সব কথা আমরা শোনার মানুষ নাকি। আমরা দিলাম মার্কিউ দিলাম। আমি এখানে বলে দিচ্ছি, সিম্পলি এখানে বলে দিচ্ছি, দিস ইজ দ্য মেনু বার দ্যাট ইজ আন্ডার কনস্ট্রাকশন, না কি বলে যায়, বানানটা ভুলেছি। ঠিক আছে না? আমি বললাম দিস ইজ দ্য মেনু বার দ্যাট ইজ আন্ডার কনস্ট্রাকশন। এখনো তৈরি না, কনস্ট্রাকশনের মধ্যে আছে। ওকে, আমি জাস্ট এটা দিলাম। এবার দেখি রেজাল্টটা কি হয়। এই দেখেন, দেখা যায়, দেখতে পাচ্ছি আমরা সবাই? দিস ইজ দ্য মেনু বার দ্যাট ইজ আন্ডার কনস্ট্রাকশন। এটা কিন্তু আমরা দেখছি ডান দিক থেকে বাম দিকে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, সবার কি হচ্ছে না হয় নাই? কোডটা লিখতে হয় না। কোডটা লিখতে পারেন না, আমি দেখেছি। তার কারণ হয় নাই, হাত তুলুন। স্যার মনিটরে লাইন পায় না। হ্যাঁ, কিন্তু উপরে আসছে। সব জায়গা মতো ওখানে আছে। তার মানে আপনি এই টিডির মধ্যে দেন নাই, দুই টিডির মধ্যখানে দিতে হবে। দেখেন, আপনি টিডির বাইরে দিয়ে দিয়েছেন, টিডির মধ্যখানে দেন, দুই টিডির মধ্যখানে, তাই না? হ্যাঁ, কাট করে দিয়ে দেন। ক্লিয়ার? সবার কি হচ্ছে? আপনার ঘুম পাচ্ছে ম্যাডাম? সত্যি তো? তো ঘুম পাইলেও আপনাদের একটা ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। স্যার টাইম হয়েছে। ওই স্যার টাইম হয়েছে। হয়েছে না? হয়েছে? ওকে, ঠিক আছে তাহলে। তো এখন এটা কোন দিক থেকে আসছে বলেন তো? ডান দিক থেকে বাম দিকে আসছে। আমি চাইতেছি ডিরেকশন চেঞ্জ করতে, দেখি হয় কিনা, বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় কিনা। আচ্ছা, আমি এইখানে সিম্পলি লিখে দেব ডিরেকশন। ডিরেকশন আমি বলে দিচ্ছি রাইট, দেখি কি হয়, হয় কিনা। আমি বললাম কি ডিরেকশন রাইট। এই দেখেন, কাজ তো হয়, দেখি আশ্চর্য ব্যাপার তো, হচ্ছে তো। আসলে তো স্যার হ্যাঁ, সত্যি তো। ডিরেকশন আমি দিলাম রাইট, মানে তুমি বাম দিক থেকে ডান দিকে যাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার ডিরেকশন আমি যদি আপ বলি, দেখি কি হয়। আমি দিলাম ডিরেকশন আপ। এই রে বাবা, এটা যাইতেছে তো, দেখি। ক্লিয়ার? তো আমি তাহলে এভাবে কিন্তু মার্ক ইউজ করতে পারছি, যদিও ইউজ করা ভালো নয়। এটা মাঝখানে আনা যাবে না স্যার? কোন লেখাটা? আপ দিলে যে কোণা থেকে উপরে উঠতেছে, করা যাবে। সেখান থেকে আনা যাবে না? একটা কাজ করি, আমরা দেখি এটা। আমি এইখানে জাস্ট দিচ্ছি অ্যালাইন, সেন্টার দিলাম। ঠিক আছে, অ্যালাইন দিলাম, সেন্টার, আর এইখানে আপ দিয়ে দেই, দেখি কি হয়, কাজ করে কিনা। কাজ কিন্তু করে না, ওইভাবেই শুরু হবে। ঠিক আছে? ফটো যাই হোক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। সেভ করা যায়। না, এটা অন্যরকম ভাবে করতে হবে। আমরা এটাও দেখবো কি ফ্রেন্ডস দিয়ে করবো আমরা।
স্যার এই ড্রয়ের ইয়েটা চেঞ্জ হয়ে গেল কোনটা ড্রয়ের সাইজ চেঞ্জ হয়ে গেছে কিসে চাই মেনুবারটা জায়গা নিচ্ছে একটু আপ দেওয়ার পর স্যার এটা চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছিল লেফটে যাচ্ছে দেখি তো চেঞ্জ হয়ে গেছে কি হ্যাঁ কিন্তু ওইটা তো হয়ে গেছে না এটার কথা বলছি এই যে এইদিকে এখন ঠিকই আছে স্যার আচ্ছা আমরা রাইট দিয়ে রাখলাম আপাতত জি স্যার তো এটা খুব বেশি ইউজ করার দরকার নাই কেমন এটা তো এখন যেটা করব সেটা হচ্ছে দেখবেন প্রত্যেকটা সাইটেই কন্টেন্ট থাকে লেখা থাকে না এবং প্রত্যেকটা টেক্সট গুলোই কিন্তু দেখবেন একটা করে প্যারা প্যারা করে তৈরি থাকে এইরকম হয় না যে পুরো কম্পোজিশন লিখে দিলাম একসাথে আপনি বলেন যে আপনি একটা বিষয় সম্পর্কে লিখেছেন বাট ওইটা মনে করেন 50টা লাইন দিয়ে লিখেছেন 50টা সেন্টেন্স তৈরি হয়েছে এবং একসাথে আপনার কি মনে হয় আপনি এটা নিজে পড়বেন ভালো লাগবে আপনার পড়তে আপনি চিন্তা করতেছেন আবার ক্লাস 8 9 এ গেছি সেই রচনা আবার দেখতেছে দূর তৈরি কিছু পড়া যায় সিম্পলি প্রত্যেকটা যারা ভিজিটর সাইটের তারাও কিন্তু ওই প্রবলেমটাই ফেস করে এত পড়া যায় না বাট আপনি যদি ওইটাকে 3টা লাইন করে এক একটা প্যারা করে দেন কমপক্ষে 2টা প্যারা হলেও পড়ে দেখবে দেখি কি আছে তাহলে বোঝাটা একটু কম কথা তাই না বাট আপনি যদি একসাথে এতগুলো পড়ে দেন একটা প্যারাই করে দেন সবাইকে একটা প্যারাও পড়ে দেখবে না এক লাইনও পড়বে না তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরাও কি করব আমাদের কন্টেন্ট গুলোকে প্যারা প্যারা করে ভাগ করব এবং পারতপক্ষে চেষ্টা করতে হবে প্রত্যেকটা প্যারাকেই যেন একটা করে হেডিং দেওয়া যায় এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করার আরো একটা কি মানে উপায় দেখেন আমি কিভাবে করছি তো আমরা হেডিং ট্যাগ ইউজ করি আমরা জানি না যে হেডিং ট্যাগ আছে হেডিং দেওয়ার জন্য হেডিং ট্যাগ আছে তো কিভাবে ইউজ করতে হয় আমরা দেখি আমাদের হেডিং দেওয়ার জন্য বা হেডিং ট্যাগ ইউজ করার জন্য 6টি ট্যাগ আছে কি আছে তো কেমন দেখেন আমি আমার সাপোজ দেখেন এটা হচ্ছে তো আমার সাইড বার আর এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট তাই না তো মেইন কন্টেন্টটা কোন জায়গায় এখানে দেখান আমাকে একজন বলেন কোথায় মেইন কন্টেন্ট টিআর সেকেন্ড টিডি এই টিআর এর এই টিডিটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট ঠিক আছে না আচ্ছা তো খেয়াল করেন এই কন্টেন্ট এই দেখি আমরা এখানে আমি একটা h1 নিচ্ছি দেখুন আমি দিলাম h1 আই বললাম দিস ইজ দা হেডিং সরি বানানটা এটা ইংলিশ হয়ে গেছে হয়েছে না দিস ইজ দা হেডিং 1 ক্লিয়ার কি দিলাম দিস ইজ দা হেডিং 1 এবার রেজাল্টটা দেখি চলে আসছে না আসছে না বাট একটা প্রবলেম হয়েছে এটা মিডল থেকে শুরু হয়েছে তো আমি চাচ্ছি মিডল থেকে আসুক বাট এইখান থেকে শুরু হোক এর মিডলে চলে যাক তাহলে কি করব আমরা দেখেন আমরা ঠিক সিম্পলি এই টিটির এখানে দিচ্ছি অ্যালাইন দিলাম সেন্টার সেন্টারই আছে চলে আসছে আচ্ছা h1 হচ্ছে একটা ট্যাগ আপনি যদি এই মাপের একটা হেডিং ব্যবহার করতে চান যেমন আমরা এইভাবে দিতাম মনে করেন একটা রচনা লিখছেন সোনালী আঁশ বাংলাদেশের সোনালী আঁশ তো এইটা যখন লিখছেন তখন দেখেন বাংলাদেশের সোনালী আঁশটা তখন একটু বড় করে লিখতেছেন মনে করেন এভাবে দিলেন ঠিক আছে এভাবে দিলেন এরপরে আপনি যখন প্যারা করে লিখেন না মনে করেন সূচনা লিখতেছেন তখন সুন্দর করে দিলেন সূচনা এটা একটু এভাবে দেন এরপরে কি এটাকে ইন্ডিকেট করার জন্য আবার এভাবে অনেকে সুন্দর সুন্দর করে দেয় যেন বোঝা যায় যে এটা হচ্ছে হেডিং তো হেডিং গুলো কি হবে প্যারাগ্রাফের চাইতে একটু মনে হইতেছে আলাদা আলাদা হয় কেমন একটু মনে হবে বোল্ড আকারের হয় একটু বড় আকারের হয় আবার অনেকে ইটালিক করে দেয় কথাটা কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে হেডিং তো এখন ঘটনা হচ্ছে দেখেন আমি যদি বড় কোনো একটা কন্টেন্ট লিখি সেক্ষেত্রে একটা থাকে প্রধান হেডিং তার নিচে থাকে আবার সাব হেডিং যেমন প্রধান হেডিং হইতে পারে কি আমরা লিখতেছি মনে করে রচনা লিখতেছি দ্য ক্রো রচনা লিখতেছি
প্রধান হেডিংটা কোনটা হবে তাহলে? দা ক্রো। তারপর আরে ওইটা অনেক বড়, আর একটু বড় অক্ষরের হবে। তাহলে ওইটা যদি আমি লিখতে চাই তাহলে আমি কোন হেডিং দিয়ে লিখবো? ওটা মেইন হেডিং। মেন হেডিং, তার মানে H1 দিয়ে লিখবো, কারণ H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং প্রদান করবে আপনাকে। এটাকেও যদি আপনি কাস্টমাইজ করতে চান, এর চাইতেও বড় করতে চান, তাহলে আপনাকে CSS ইউজ করে 100, 500, 1000 পিক্সেল যত ইচ্ছা আপনি করে নিতে পারবেন। তার মানে স্যার সিএস এর জন্য ইউজ না করতে হয়, সেজন্য ডিফল্ট একটা সাইজ রেখে আপাতত যে এইটা আপনার যদি এই ধরনের হেডিং লাগে তাহলে আপনি এটা দিয়ে দিন, কেমন? আচ্ছা, এবার আপনি বলছেন যে না আমার এটা হচ্ছে মেইন হেডিং হইলো, বাট সাব হেডিং গুলো আরো আছে কিন্তু H2, H3, H4, H5, H6। আচ্ছা, আমরা দেখছি প্রত্যেকটাই দেখব। তো আমি চাচ্ছি যে আমার এখান থেকে শুরু না হোক, আমার শুরু হোক এখান থেকে। লিখা তো এখান থেকে শুরু হওয়া উচিত আমার, কি বলেন? সেক্ষেত্রে আমি এইখানে ইউজ করতে পারি আরো একটা বিষয়, আরো একটা অ্যাট্রিবিউট এবং ভ্যালু। আমি বললাম ভি অ্যালাইন, তার মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন কোন দিকে যাবে তাই বলছি আমরা। ভার্টিক্যাল অ্যালাইন আমি দিলাম ভি অ্যালাইন, আমি বললাম টপ। ভার্টিক্যাল অ্যালাইন কি বললাম? টপ। এই দেখেন উপরে চলে গেছে। ক্লিয়ার? কি দিলাম বলুন তো? ভার্টিক্যাল অ্যালাইন আমি দিলাম টপ, এইটা কিন্তু টপে চলে গেছে। পাচ্ছি? জি। আচ্ছা, আর এই যে অ্যালাইন সেন্টার দিয়ে রাখছিলাম, আপাতত এটা আমি উঠিয়ে দিলাম। আপাতত কি করলাম? আমি উঠিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে শুরু হইলো। ক্লিয়ার? দেখতে পাচ্ছি? জি। আচ্ছা, এবার দেখেন কি হলো, আসি তো? জি আছে। ভেরি গুড। এবার দেখেন আমি এটার নিচেই আরো একটা হেডিং ইউজ করছি। আমি দিলাম H2, আমি বললাম দিস ইজ হেডিং 2। দিলেন সবাই? আমি দিলাম দিস ইজ হেডিং 2। দেখি, এই দেখেন, খেয়াল করেছেন হেডিং 1 দিলে বিহেভিয়ারটা কেমন আসছে আর হেডিং 2 দিলে কি রকম বিহেভিয়ার আসছে? এগুলো কিন্তু হেডিং 1 এর চেয়ে ছোট। আচ্ছা, এবার দেখেন আমি দিলাম হেডিং 3, আমি দিলাম দিস ইজ হেডিং 3। হয়েছে? এই দেখেন হেডিং 3টা আরো ছোট। তো সাধারণত যেটা করা হয় বা নরমালি যেটা করা হয়, প্রধান হেডিংটাও যদি লাগে তাহলে আপনি H1 বা H2 ইউজ করবেন, আর ছোট ছোট হেডিং গুলো, সাব হেডিং গুলো সাধারণত H3 দিয়ে করা হয়। এটাই সবচেয়ে উপযুক্ত। বিষয়টা কি বুঝছি আমরা? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আপনি H4 নেন, দিস ইজ, তাহলে আরো ছোট আসবে, এটা বুঝছি তাই না? আমরা কিন্তু বিষয়টা বুঝছি যে আরো ছোট। তাহলে এইরকম ভাবে 6 পর্যন্ত যদি আপনি ইউজ করেন, ছোট থেকে ছোট হতে আরো ছোটতর হয়ে যাবে। কি এসছে এটা? কোথা থেকে আসলো? এটা এমনি চলে যাবে না। কি বলছে এটা? আসলে তো খবর আছে। প্রজেক্টর থেকে মানে প্রজেক্টর একটা নির্দিষ্ট ইয়া থাকে, ওই ইয়া হলে এত হাওয়ার হলে তারপরে আবার নতুন করে করতে মানে 15 মিনিট মানে সময় আছে যে ভিডিও করতে পারবো। না না প্রজেক্টর গরম হয়ে হ্যাঁ গরম হয়ে এরকম হ্যাঁ এরকম করে। এটা ভাই, অ্যাপ্লিকেশন টাইম টাইম অফ করে আছে অফ করে দিলে কি হয় স্যার? এটা বাড়াই দেন স্যার, কেন অফ 15 মিনিটের টাইমার জায়গায় অফ করে দেন। অফ করে দেন, অফ করে দিলে আচ্ছা, দেখি এবার কি হয়। রিমোটে বেশি গরম হলে ওটা অফ হয়ে যাবে। তাই নাকি? আচ্ছা, ওই যে হেডিং দেখায় তো চাপে। আচ্ছা দেখি কি হয়। হ্যাঁ, আচ্ছা আমরা খেয়াল করি এবার। তাহলে এটা হেডিং দেখলাম আমরা। হ্যাঁ, এবার আমি এখানে কিছু প্যারাগ্রাফ নিচ্ছি। দেখেন, আমি বললাম না যে একটা, তাহলে H3 দেখলাম, H1 থেকে H4 পর্যন্ত দেখলাম আমরা, বাট আসলে কিন্তু H6 পর্যন্ত আছে এবং H6 সবচেয়ে ছোট কি দিবে আপনাকে? হেডিং দেবে। তো আমি এখানে যেটা করব এখন খেয়াল করেন, আমি এখানে কিছু প্যারাগ্রাফ দেব। ওকে, আমি কি দেব? কিছু প্যারাগ্রাফ দেব। তো আমি বললাম যে সাধারণত যখন কন্টেন্ট এভাবে
কন্টেন্ট যখন আপনি দেবেন একটা করে হেডিং প্রোভাইড করবেন। তো হেডিং প্রোভাইড করার জন্য সাব হেডিং গুলো সাধারণত ব্যবহার করা হয় H3। তা আমি দিলাম H3, আমি বললাম দিস ইজ দ্য সাব হেডিং। ওকে, এবার আমি ঠিক এইটার নিচে প্যারাগ্রাফ দিচ্ছি। প্যারাগ্রাফ দেওয়ার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়? পি। ক্লিয়ার? এখন আমাকে কিছু কন্টেন্ট লাগবে, তাই না? তো এখন আমি কন্টেন্ট গুলো কোথা থেকে নিয়ে আসতে পারি? গুগল থেকে নিয়ে আসতে পারি না? বাট আমি এইখানে F1, সবাই দেখেন F1 প্রেস করেন আপনার কিবোর্ডে। F1 প্রেস করেছেন? F1 প্রেস করলে দেখেন হেল্প আসবে, এখান থেকে আমি কন্টেন্ট গুলো নিয়ে নিই। কি বলেন? আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। ক্লিয়ার হয়েছে না? কি বলেন? F1 প্রেস করেন, F1। F1 নাই কিবোর্ডে? F1 এর ক্লিক হয় না? টিয়ার 3 ল্যাপটপে সমস্যা। আচ্ছা ইয়া দেন না যে তাহলে আমি এখান থেকে দিয়ে দিলাম। খেয়াল করি আমরা প্লিজ, দেখুন আমার এইখানে একটা হেডিং, একটা কিন্তু কি চলে আসছে? প্যারাগ্রাফ চলে আসছে, তাই না? আমি প্যারাগ্রাফটাকে আরেকটু বড় করি। তাহলে কি করতে পারি? জাস্ট সিম্পলি আমি এটাকে কপি করে পেস্ট করে দেব। কি বলেন? প্যারাগ্রাফ আর নিয়ে না, আবার শুধুমাত্র কন্টেন্টটু কপি করে পেস্ট করবেন। ওকে, কপি করলাম, কপি করে এইখানে আবার পেস্ট করে দিলাম। তাহলে কি হবে? আবার প্যারাটা বড় হলো। ওকে না? আচ্ছা, এবার আমি আরো একটা প্যারা নেব। সাপোজ মনে করেন আরো একটা কি নেব? প্যারাগ্রাফ নেব। সেই ক্ষেত্রে আমি কি করব? আবার আমি যেটা করব, একটা হেডিং, একটা প্যারা। ওকে না? তাহলে আমি এক কাজ করতে পারি না? এটা পুরোটাই কপি করে পেস্ট করে দিতে পারি না? আমি কি বিষয়টা বুঝছি আমরা ব্যাপারটা? আমি পুরোটা কপি করলাম, কপি করে ঠিক এইখানে আবারও দিয়ে দিলাম। এবার দেখেন, এই দেখেন নতুন আরেকটা। এখন আপনি বলবেন যে স্যার যদি এই প্যারাগ্রাফে হেডিং না থাকে সেক্ষেত্রে আমি কেন দেব? আপনাকে ক্লায়েন্ট যে সাইটটা দিয়েছে বা যার জন্য আপনি ওয়েব ডিজাইনিংটা করছেন, ওই ডিজাইনিং উনি বলছেন না যে প্যারা দিতে, আপনাকে এইভাবে হেডিং দিতে নিষেধ করতেছে প্রত্যেকটাতে, একটাই হেডিং। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হেডিং দেব না, নিচেরটা প্যারাগ্রাফ শুধু দেব আলাদা আলাদা করে। একটা দুইটা আপনি যদি প্যারাগ্রাফ দেন দেখবেন যে একটা একটা করে ফাঁকা ফাঁকা হয়, একটা একটু করে প্যারা 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 হয়ে আসবে। কিছুই লাগবে না। যদি আপনি প্যারাগ্রাফ ট্যাগ পি ইউজ করেন তাহলে লাইন ব্রেক লাগবে না, একা একাই প্যারা প্যারা হয়ে আসবে এবং একটু ফাঁকা ফাঁকা হয়ে আসবে, একটু মার্জিন পাবে। কথাটা কি বুঝছি আমরা? আচ্ছা, হ্যাঁ, কে বুঝি নাই? বুঝলো না? F1 দেখেন, এই যে F1 দিলে এটা আসে না? তো আমি এই লেখাগুলো মনে করেন কপি করব। আপনি যেটুকু নিতে চাইবেন, এই যে এইটুকু, এইগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলে, কপি করে আপনি যেখানে বসাতে চাচ্ছেন, মনে করেন এইখানে আমি আরো একটা প্যারাগ্রাফ নিচ্ছি। নিচে দেখেন, এই দেখেন আমি আরো একটা প্যারাগ্রাফ নিলাম, এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, এই তো দেখেন আমি প্যারাগ্রাফের দেব না, প্যারাগ্রাফের উপর হবে তো। দেখেন আমি দিচ্ছি, দেখেন এই যে নতুন একটা প্যারাগ্রাফ নিলাম না, এইখানে আমি একটা পেস্ট করে দিলাম। ওইটা এটা কি আসলো? এখানে আমার দুইটা প্যারাগ্রাফ চলে এসেছে। দেখাই, স্যার এটা একবারে ইয়ে করা যায় না? দেখাই স্ক্রিনে আসবে কেমন? মানে হচ্ছে যে আপনার এই টেনে একদম ওই লাইন একদম ভিতরে চলে গেছে। হ্যাঁ, মানে এটার মধ্যে আসবে। এই জন্য যেটা করতে হবে, এটাকে ব্রেক ব্রেক দিয়ে করে নিতে পারি, ইন্টার দিয়ে। র‍্যাপ ওয়ার্ড র‍্যাপ বলে একটা বিষয় আছে, তো মনে হয় হ্যাঁ করা যায় মেবি। এটা দেখতে হবে। এই দেখেন, এই যে দেখেন আমি দেই নাই কিন্তু, কোনো হেডিং দেই নাই কিন্তু, দেখেন না ইয়ে হয়ে যাচ্ছে, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। পি ট্যাগ ইউজ করলেই এরকম ফাঁকা ফাঁকা হয়ে আসবে। বিষয়টা বুঝছি? আপনি যতগুলো পি ট্যাগের মধ্যে, হ্যাঁ আপনি কিছু বলবেন মনে হয়। কারণটা হচ্ছে দেখেন, এই খেয়াল করেন, আমি কন্ট্রোল ধরে
এটাকে আমি ওপেন করি আর কি, ছাম দেখাচ্ছে। কপি করি। আমি এটা দেখাচ্ছি, দেখেন ফায়ারফক্সে যাচ্ছি। তো ফায়ারফক্সে গিয়ে এইখান থেকে এই খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু বিষয় ওপেন মেনু দেখা যাচ্ছে না, এইখানে আমরা ক্লিক করলাম, অ্যাড-অনস আছে না, অ্যাড-অনসে ক্লিক করলাম। এইখানে একটা আমরা প্লাগইনস করি নেই, আমি দিলাম ফায়ারবাগ, বললাম কি লিখলাম, ফায়ারবাগ। ওকে, এবার দেখেন এইখানে ইনস্টল আছে না, ইনস্টল দিলাম। হ্যাঁ ফায়ারবাগ, হ্যাঁ বাগ মানে তো কীট পতঙ্গ পোকামাকড়, দিলাম ফায়ারবাগ। এবার আমি এটা আউট করে দিচ্ছি। দেখেন দেখেন যে আমি দেখাই দিচ্ছি কেন ফাঁকা ফাঁকা হচ্ছে, তাই না? প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে কেন দেখাচ্ছে এই যে স্পেস পাচ্ছে। আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, ওই যে যেটা ইনস্টল করলাম, অ্যাড করলাম। এই দেখেন প্রত্যেকটা এই দেখেন প্যারাগ্রাফ না, আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, সরি বাম দিকে দেখতে পাচ্ছেন কি আপনারা, এই যে এটা, এগুলো প্যারাগ্রাফ না? এই দেখেন পি দিয়ে শুরু হয়েছে। তো এগুলোর উপর যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, দেখেন প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে এবং নিচে হলুদ করে একটা অংশ দেখা যাচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে মার্জিন। ডিফল্ট ভাবে প্যারাগ্রাফ ইউজ করলে তার উপরে এবং নিচে একটা করে মার্জিন পাই, ওই মার্জিনটার কারণে ফাঁকা হয়ে যাচ্ছে। মার্জিন বুঝি না আমরা? কে বুঝি না মার্জিন? মার্জিন আমরা সবাই বুঝি। প্রথম লাইনটা একটু ফাঁকা থাকবে, সেটা বুঝলাম না প্রথম লাইনটা এটা না, এটা নিচের লাইনটা এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা একটু সরাই দেব বাম দিকে। বাম দিকে মানে এখানে সরাবেন? হ্যাঁ হ্যাঁ, বাম দিকে। কেন? নিচের লাইন এটা কেটেছি না, যেটা থাকে এখানে, এখানে সরাবেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা করব, সমস্যা নাই। রাইট, ক্লিয়ার, এটা তো বুঝছি আমরা এখন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে একটা, যে দেখেন লেখাগুলো দেখে ভালো লাগছে না, কেন বলেন তো? নিচে মার্জিন নিচে লাগে আছে। এক নাম্বার ওইটা, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে দেখেন যে এবড়ো থেবড়ো ভাবে শেষ হয়েছে, তাই না? কিভাবে শেষ হয়েছে? এবড়ো থেবড়ো ভাবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই প্যারাগ্রাফের এই অ্যালাইন এখানে যে দিয়েছিলাম সেন্টার, তার বদলে আমি দিচ্ছি জাস্টিফাই। দেখেন তো কাজ হয় কিনা। জাস্টিফাই স্যার ফায়ারবাগ ছাড়া কি প্যারাগ্রাফ শো করে না? ইন্সপেক্ট এলিমেন্ট করা যায়, বাট এটা তো সুবিধা অনেক। ফায়ারবাগ ছাড়া প্যারাগ্রাফ দেখেন, রাইট ক্লিক করে ইনসার্ট প্যারাগ্রাফটা দেখায় না, দেখাবে, অবশ্যই দেখাবে। আচ্ছা দেখাচ্ছি। বডি বডি সব দেখায়, প্যারাগ্রাফ এবার দেখেন, এই দেখেন প্রবলেম সলভ হয়েছে। দেখেন এবার আর এবড়ো থেবড়ো হবে, এবার কিন্তু সুন্দর দেখাচ্ছে। কি বলেন? সেটা কি জাস্টিফাই করলে? তো এবার আমি দেখি যে আমরা এভাবে করলাম, বাট এইটার সাথে সাথে গায়ে গায়ে কেমন লেগে গেছে, ব্যাপারটা তো খারাপ। কি বলেন? তাই না? কেমন গায়ে গায়ে লেগে আছে না, দাগের সাথে লেগে গেছে, বিষয়টা কেমন একটু প্যাডিং টেডিং পাইলে ভালো হতো না? তো আমরা দেখি এটা দেওয়া যায় কিনা। আমি পুরো টেবিলের মধ্যে এইখানে একটা অ্যাট্রিবিউট ঘোষণা করে দেখি হয় কিনা। আমি দিলাম সেল প্যাডিং, বানান কি হইলো? জীবনে হইলো না। হইছে বানান? হ্যাঁ, আচ্ছা দেখি কি হয়। সেল প্যাডিং আমি দিলাম 20 হয় কিনা দেখি। সেল প্যাডিং দিলাম 20 হয় কিনা দেখি। হ্যাঁ হয়ে গেছে, এবার কিন্তু চলে গেছে, দেখা যায়। হ্যাঁ, কার হয় নাই? সবই সেরে গেছে, ছবি টবি সব হবে তো, প্যাডিং দিলে ওইভাবেই হয়ে যাবে। এটা একটা প্রবলেম তো, সব কি আর টেবিল ট্যাগ দিয়ে লিমিট করা যায়? যাই হোক, স্যার শুধু টেক্সটে করা যাবে না এটা? করা যাবে, অন্য কাজ করতে হবে। আচ্ছা করবো, আমরা আস্তে আস্তে করবো। শুধু টেক্সটে গিয়ে সেল প্যাডিং দিতে হবে নাকি স্যার? না আচ্ছা, কলামে দেখি। দিতে হবে এটা? খেয়াল করছি আমরা, দেখবো আস্তে 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 দেখবো সবকিছু কেমন। এবার খেয়াল করেন, আমি এবার আপনি এবার চাচ্ছেন যে এই যে ফন্টের কালার চেঞ্জ করবো। এই খেয়াল করি, ফন্টের সাইজ, ফন্টের কালার, সিএসএস বিহীনই চেঞ্জ করবো। সেক্ষেত্রে আমি কি করব? তা আমরা দেখি করা যায় কিনা। এই মনে করেন আমার এই আছে তো, এই প্যারাগ্রাফের মনে করেন এইখানে আমি আরো একটা, আচ্ছা এইখানে অথবা এইখানে, আচ্ছা দেখি। আমি দিলাম ফন্ট, সরি ফন্ট দিলাম। ওকে, কি দিলাম? ফন্ট। আছে কি এরকম কোনো ট্যাগ? দেখেন তো। হ্যাঁ, ফন্ট দিলাম, দেখি হয় কিনা। ফন্ট দিলাম। এবার আমি এখানে দিচ্ছি কালার, দেই কি হয় কিনা। কালার,
আমি দিলাম রেড, দেখি। প্যারাগ্রাফের ভিতরে হইতে হবে না ভাই? হ্যাঁ তাই তো দিলাম, দেখি কি হয় কিনা। না, ওই পি ট্যাগের ভিতরে দিতে হবে তো। না সেটা টি ট্যাগের ভিতরে মানে আগের গুলোতে তো পির মধ্যে দিচ্ছিলেন আর এটা এখানে প্যারাগ্রাফের মধ্যে দিলাম। না বলতেছে পি ট্যাগের ভিতরে দিতে। বুঝলাম না পি ট্যাগের ভিতরে মানে। সিকিউরিটি হিসেবে দিতে বলতেছে আবার একটু পছন্দ করেন ভাই ইনলাইন সিএসএস যেটা ভিতরে দাও জানা ইনলাইন সিএসএস ইউজ করছি না, কোনো সিএসএস ইউজ করছি না। অ্যাক্টিভিটি হিসেবে যাচ্ছে আচ্ছা আমরা একটা দেখি, দেখেন হয়ে গেছে না? আচ্ছা বুঝেন না ব্যাপারটা? আমি বলছি যে আমি প্যারাগ্রাফগুলো রেড করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা করলাম আরো একটা ট্যাগ ইউজ করব। যেহেতু আমি প্যারাগ্রাফগুলো কি চাচ্ছি, নিচের প্যারাগ্রাফগুলো রেড করতে চাচ্ছি বা কালার চেঞ্জ করতে চাচ্ছি, সেই জন্য আমি কি দিলাম, দেখি হয় কিনা। আমি দিলাম এখানে ফন্ট, সার্ভার বলতেছে যে পিএ গেটার দেনের আগে এটা দেয়া যাবে এখানে। আরে ওইটা অ্যাট্রিবিউট তো, আর এটা তো ট্যাগ, এটা আরেকটার মধ্যে ঢুকে দেওয়া যাবে না। বুঝা গেছে? তো আমি এখানে জাস্ট দেখি এখানে দিলে কি হয় দেখি। আমরা দিলাম ফন্ট, স্যার এটাতে এন্ডিং ট্যাগ আছে না? দেখতেছি নাই তো, দেখতে পাচ্ছি। আমরা এইখানে দিয়ে এন্ডিং ট্যাগ শেষ করে দেখি কি হয়। সাইড ট্যাগ লাগে না। হ্যাঁ তারপরও দিলাম, দেখি কি হয়। পাবে না না? আচ্ছা আমি দেখি, কালার দেই। আমি দিলাম কালার রেড, হয় কিনা ওইটাই দেখতেছি। হয়ে গেছে কিন্তু। আচ্ছা এন্ডিং ট্যাগ না দিলে নিচেরটা এসে হ্যাঁ ওইটার জন্যই আর কি, এই প্রবলেমের জন্যই আর কি দিয়েছিলাম এটা। তো আমি একটা কাজ করে দেখি, এইটাকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ব্যবহার করি, কেমন? আর শেষটা যে করে আসলাম ট্যাগের আগে এইটাও ট্যাগের আগে দিয়ে আসি। মানে এটা এক্সপেরিমেন্ট চলছে একটা, আমার মনে হয় হইতেছে এটাই ভালো। ট্যাগের বাইরে দিলাম, ভিতরে দিলাম না? হ্যাঁ ভিতরে। এভাবে টানতে হইতেছে, এটা কি না টানাটানি করে কোনোভাবে সুরক্ষা আচ্ছা ওটা দেখছি আমরা এটা করা যাবে কিনা। ওটা ওয়ার্ড র‍্যাপ বলে মেবি একটা সিস্টেম আছে। হ্যাঁ ওইটা আমরা নোটপ্যাডে যেমন করে হ্যাঁ, রাখা যায় হ্যাঁ, ওইটা প্রবলেমটা একটা হয় করার না চেষ্টা করতেছি। স্যার সেলফ এডিং এর একটু স্যার কোডিং একটু দেখি স্যার উপরে ওই উপরে সেলফ এডিং দিলাম টেবিলে, কেমন? আরো একটা ব্যাপার আছে সেলফ স্পেসিং, ওইটাও আমরা দেখবো, কেমন? সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ হয় নাই? খেয়াল করেন আমি যেটা করলাম, এই আমি মনে করেন এই যে ফন্ট, এই প্যারাগ্রাফটা শুধুমাত্র কালারটা চেঞ্জ করব, বুঝি আমরা। এই জন্য আমরা যেটা বুদ্ধি করলাম সেটা হচ্ছে এইখানে একটা ট্যাগ ইউজ করলাম। কোন ট্যাগ? ফন্ট। এইখানে শুরু করলাম ফন্ট, ওকে, আর শেষ করলাম, যেহেতু আমি প্যারাগ্রাফের পরে দিয়েছি এটা, বুঝুন বিষয়টা। আমি প্রথমে ফন্ট ইউজ করেছি, ফন্ট ট্যাগের মধ্যে প্যারাগ্রাফটা রেখেছি, মানে টেক্সটটুকু রেখেছি, ফন্টটা শেষ করেছি। আবার এর বাইরে কি দিলাম? পি দিলাম। তাহলে এর বাইরেই কি করতে হবে আমাকে? পি শেষ করলাম। এটা কি ধরতে পারছি? আচ্ছা এবার মনে করেন এখানে আমি দিলাম কালার, তাই না? আমি কি দিলাম? জাস্ট কালার। আমি বললাম এখানে হোয়াইট। হোয়াইট হলে কি হবে বলেন তো দেখি? আর দেখা যাবে? আচ্ছা আমি এখানে দিলাম রেড, তাই না? বিষয়টা বুঝছি না? আচ্ছা এবার আমি আরো একটা এখানে অ্যাক্টিভিটি ইউজ করছি, দেখেন। আমি বললাম এবার সাইজ দেখি হয় কিনা। আমি দিলাম সাইজ 20। কি দিলাম? 20। এবার দেখি তো, এই দেখেন বাইরে গেছে। তো আমি এখানে অত বেশি না দিয়ে 15 করলাম, দেখি কতটুকু কি হয়। তারপরও বেড়া আছে, আরো কমাই, কি বলেন? এখানে 10 দেই, তারপর বাড়ে। আর কি দিতে পারি আমরা? দিবই না কিছু। এবার এবার আছে না? আচ্ছা খেয়াল করেছেন যে আমরা কিভাবে এটা চেঞ্জ করতে পারছি? সিএসএস ব্যবহার না করে কেমন করে সাইট তৈরি করা যায় এটা দেখতেছি আমরা এখন। সিএসএস দিয়ে কিন্তু ইজিলি এগুলো করা যায়, ওকে। বাট আপনাকে যদি কেউ বলে, আপনি সাপোজ কোন একটা অফিসে গেছেন কাজ করতে, চাকরির জন্য, আপনাকে বললো যে আপনি একটা সিএসএস বিহীন লেআউট বানাই দেন এবং সিএসএস ছাড়াই আপনি একটা সাইট তৈরি করে দেন। এবার তো আপনাকে বলবে এটার কালার দাও, ব্যাকগ্রাউন্ড দাও, আপনি কিভাবে দিবেন? তাই না? এই জন্য আমাদের এটা শিখতে হবে আপাতত। আচ্ছা ক্লিয়ার? এবার দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, কি করব ভুলে গেছি। এবার আপনি চাচ্ছেন যে এটাকে বাঁকা বাঁকা করবেন, অর্থাৎ ইটালিক ফর্মে নিয়ে আসবেন।
সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফন্টের মধ্যে আমি আরো একটা ট্যাগ ইউজ করছি, আমি দিলাম আই। ক্লিয়ার? আই দিয়ে শুরু করলাম, তাহলে শেষ করতে হবে না আই দিয়ে। আই দিয়ে শুরু করলাম, তাহলে এটা কোথায় শেষ হবে বলেন তো? ফন্টের কিন্তু আগে, ঠিক এইখানে কিন্তু। কে বিষয়টা বুঝি নাই? যদি কেউ না বুঝে থাকেন আমাকে আগেই বলেন, এবং যদি কেউ না এই সিম্পল জিনিস না বুঝতে পারেন, এই সিম্পল বিষয়টা যদি না বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা ওয়ার্নিং আছে। ঠিক আছে? ওয়ার্নিংটা হচ্ছে ভয় পাওয়ার কিছু না, আমি আবার দেখাই দেব। আবার একটু দেখেন। ওইটাই তো বলছি। আমি দেখেন এইখানে ফন্টের পরে আমি আরো একটা ট্যাগ ইউজ করছি, কি আই। কি ইউজ করলাম? আই, ইটালিক ফর্মে নিয়ে আসার জন্য। যেহেতু শুরু করলাম আই দিয়ে, এটার এন্ডিং ট্যাগও কিন্তু আছে একই রকম ভাবে, শুধুমাত্র আই এর আগে একটা কি দিতে হবে? স্ল্যাশ দিতে হবে। শুরু হলো এখানে, তাহলে শেষ হবে কোথায়? লিখার শেষ দিকে, এই যে এখানে হলো। এবার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার দেখেন এটা লিখা ট্যাগের আগে দিলেও তো হবে, খালি শেষটা বুঝতে হবে যে কোথায় করতে হবে। হয়ে গেছে না? আচ্ছা, এবার মনে করেন এটা আপনি একটু বোল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করব দেখেন, এই খেয়াল করি, দেখেন আয়ের পরে আমি আরো একটা ট্যাগ দিচ্ছি, আমি দিলাম বি, বোল্ড, কট বিহাইন্ড নয়। এবার তাহলে শেষ করতে হবে কোথায়? এইখানে। সরি, আগে পরে করলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন সমস্যা হবে না, এখন হবে। যেটুকু আপনি বোল্ড করতে চাচ্ছেন ততটুকুকে ঘেরতে হবে বোল্ড দিয়ে। সাপোজ মনে করেন পুরোটাই আপনি বোল্ড চাচ্ছেন না, দুইটা লাইন বোল্ড চাচ্ছেন, তাহলে ওই দুইটা লাইনকে বোল্ড বি ট্যাগের মধ্যে রাখতে হবে। কথা কি বুঝছি? আচ্ছা, এবার দিয়ে দিলাম, এবার দেখি এটা বোল্ড কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোল্ড হচ্ছে কিন্তু। বোল্ড হইছে। এবার মনে করেন আপনি লেখাগুলোকে আর একটু বড় করতে চাচ্ছেন, খেয়াল করি, এটা কে বুঝি নাই? আমরা এখন পর্যন্ত যা করলাম কে বুঝি নাই? সবাই বুঝছি না? প্র্যাকটিস লাগবে, রাইট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন অন্য কিছু ব্যবহার করছি আমরা, বা এইখানে আরো একটা ব্যবহার করতে পারি। এইটুক দেখবেন যে অনেক সময় মার্ক করা থাকে না, মনে করেন এইখান থেকে এডিটর হ্যাজ এ ট্যাব ফর ইচ ওপেন ই ডকুমেন্ট, এইটুককে আমরা একটা মার্ক করে রাখবো। দেখি, হ্যাঁ আন্ডারলাইন দেওয়া যায়, এইটুককে মার্ক করে রাখবো। কেমনে মার্ক করা যায় দেখি আমরা। হ্যাঁ, কোথায় জানো এটা? কোথায় ওই অংশটা? প্রথমটুক না? আচ্ছা ঠিক আছে, এই যে এইটুক। তো আমি সিম্পলি কি করছি দেখেন, এবার দেখেন বোঝা যাবে ব্যাপারটা যে আসলে আপনি কতটুকুকে কি করতে চাচ্ছেন আর কি কোন জায়গাতে দিবেন। আপনি দিবেন মার্ক, মার্ক বলে একটা কি আছে, ট্যাগ আছে, এবং কতটুকুকে আপনি করতে চাচ্ছেন এই ডকুমেন্ট পর্যন্ত আপনি এখানে মার্ক শেষ করেন। বুঝছি ব্যাপারটা? মার্ক দিয়ে শুরু করলাম, মার্ক দিয়ে শেষ করলাম, যতটুকুকে ঘিরে রাখলাম আমি এই ট্যাগ দিয়ে ততটুকুই কিন্তু এই দেখেন কি হয়ে গেছে, দেখেন মার্ক হয়ে গেছে। ক্লিয়ার? স্যার মার্কের কালারটা কি হবে সেটা আবার? হ্যাঁ, মার্ক যদি আপনি চেঞ্জ করতে চান কালার, তাহলে আপনাকে মার্ককে স্টাইল দিতে হবে একটা অ্যাট্রিবিউট ঘোষণা করে, তখন স্টাইল সিটে চলে যেতে হবে। বাট আমরা এখন সিএসএস ইউজ করছি না। স্যার ইউ দিলে কি প্রবলেম হবে? আন্ডারলাইন হবে কিন্তু মার্ক হবে না। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে মনে করেন আন্ডারলাইন করতে চাচ্ছি, তাই না? এবার আপনি দেন এইখানে, আপনি দিলেন এইখানে ইউ, খেয়াল করি আমরা এইখানে দিলাম ইউ, আবার এইখানে ইউ দিয়ে শেষ করলাম, কি হবে এই দেখেন। এবার আমি এটা সেভ করে দেখেন এগুলো আন্ডারলাইন হয়ে গেছে। কিউ দেন, কিউ দিলে ওইটা কোটেশন মানে হিসেবে ব্রাউজারের কাছে উপস্থাপন হবে না, এটা ইংলিশ টেক্সট হবে। হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই দেখেন ইউ দিয়েছি, খেয়াল করেছি? এমনি তো ঠিক আছে, হয়েছে না? কি করলাম আমরা এখানে বলেন তো? তাহলে এখানে আমরা দেখলাম মার্ক,
ফন্ট ট্যাগ দেখলাম, ইটালি আই দেখলাম না? আচ্ছা, আই ইউ এবার দেখি আমরা ঠিক এইটাতে খেয়াল করবো আমরা এই লাইনটাকে বা এইটাকে, এটা হচ্ছে আমার হেডিং 3 না, এই হেডিং 3 কে কিছু করা যায় কিনা আমরা একটু দেখি। সাপোজ হেডিং 3 তে আমি এখানে আসলাম এবং এই হেডিং 3 তে দেখেন লিখছি আমি স্ট্রং ট্যাগ দিচ্ছি। কি দিলাম? স্ট্রং, এবং এইখানে স্ট্রং সেভ করলাম। বলি হইল, আচ্ছা যাও দেখি কি হয়। কি ইউজ করলাম? স্ট্রং। কিছু দেখা যাচ্ছে? স্ট্রগল তো বোল্ড হয়। হ্যাঁ, স্ট্রগল তো বোল্ড বোল্ড হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, মানে যেহেতু প্যারাগ্রাফে আমরা দেই, হ্যাঁ তাহলে বুঝতে পারবো। প্যারাগ্রাফে দিলে বোঝা যাবে। এই প্যারাগ্রাফে দেই, কি বলেন? প্যারাগ্রাফ দিব এটাতে। আচ্ছা এই প্যারাগ্রাফটাতে দিচ্ছি, আমি দিলাম স্ট্রং। স্ট্রং দিয়ে শুরু করলাম, তাহলে কি করতে হবে? স্ট্রং দিয়ে শেষ করে দিতে হবে, আর না হলে ফিনিশ, যে কোনো একটা করলেই হবে। কিন্তু এটা হয় নাই, একটা স্ল্যাশ দিতে হবে এর আগে। হয়ে গেছে না? এই দেখুন, ক্লিয়ার? আমি দিলাম স্ট্রং দিয়ে শুরু করলাম, স্ট্রং দিয়ে শেষ করলাম। এবার একটু রেজাল্টটা দেখি, রেজাল্টটা কি হয়েছে বলুন। কি হয়েছে? কি বলতে পারবেন? জি না, এটাও বোল্ড হয়েছে। তাহলে বোল্ড দিয়েও আপনি বি ট্যাগ দিয়েও বোল্ড করতে পারছেন, স্ট্রং দিয়েও করতে পারছেন। কোনটা ইউজ করব? না, দুইটাই ইউজ করব, তবে মনে রাখতে হবে স্ট্রংটা বেশি এসইও ফ্রেন্ডলি। স্ট্রংটা ব্যবহার করাই ভালো। কারণটা আপনার যদি শুধুমাত্র কোনো সেন্টেন্সকে বা কোনো ওয়ার্ডকে শুধুমাত্র বোল্ড করা দরকার, তাহলে আপনি বি ট্যাগ ইউজ করবেন। আর যদি বোল্ডের সাথে সাথে সেই ব্রাউজারকে আপনি যদি বলে দিতে চান না এই ওয়ার্ডটা আমার কিওয়ার্ড টাইপের, কিওয়ার্ড বা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, সেক্ষেত্রে আপনি স্ট্রং ব্যবহার করবেন। আর যাদের ঘুম আসবে তারা আগেই বলবেন। বুঝেন নাই? সাপোজ কিছু কিছু আপনার ওয়ার্ড থাকে যেগুলো গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড বলতে এরকম বোঝায়, মনে করেন আপনি সার্চ করেন না, আপনি কোনো সাইট সার্চ করার জন্য আপনি দিলেন কি ফ্রেমস, মনে করেন কি ফ্রেমস সম্বন্ধে জানতে চাইলেন, আপনি কি লিখেন? যে এইভাবে লেখেন হাউ টু অ্যাড কি ফ্রেমস, এইভাবে দিচ্ছেন আপনি। তো এই যে কি ফ্রেমস দিয়ে সার্চ করছেন কেন? নিশ্চিত ওই কিওয়ার্ডটা সেট করে দেওয়া আছে ওর ইন্ডেক্সিং এর জন্য। তো আপনার সাইটে আপনি যেগুলো এরকম মনে হবে যে না কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে, সেই ওয়ার্ডগুলো সাধারণত স্ট্রং ট্যাগ দিয়েই দেওয়া হয়, যে বোল্ড না, কারণ এটা বোল্ড হওয়ার সাথে সাথে যেন গুরুত্বপূর্ণতাও পায়। বিষয়টা বুঝছি? তো যাই হোক, আপনি প্রশ্ন করছেন এই জন্য খুশি হইলাম, কারণ আমরা যা দেখবো বা যা শুনবো একবারে ডিটেলস জানার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। কারণ ডিটেলস আপনি যদি অ্যাকুরেট বিষয় না জানেন, আপনি বলবেন একটু ভুল হইলে প্রবলেম কি? একটু ভুল হইলে বিশাল প্রবলেম, যুদ্ধ হয়ে যেতে পারে এই একটু প্রবলেমের কারণে। বিলিভ করেন? করেন? একটা কমার জন্য কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে, এমনকি একটা ও বা একটা মানে ডাব্লুর জন্য প্রবলেম হয়ে যেতে পারে। বলবো কি প্রবলেম? বলেন সত্যি শুনবেন? যদিও এটা কিন্তু প্র্যাকটিক্যাল বা বাস্তব নয়, বাট ব্যাপারটা কিন্তু এরকমই। এটা এরকম ঘটছিল কিন্তু আমি জানি না, মানে হঠাই নাই হয়তো বা। তো সিম্পলি আমি বলি, একসময় জাপান এবং ইংল্যান্ডের মধ্যে প্রচন্ড প্রবলেম। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বিল ক্লিনটন ছিল না? কি ছিল? কখনোই ছিল না। বিল ক্লিনটন কে ছিল? আমেরিকা। কি আমেরিকান না প্রেসিডেন্ট ছিল? যাই হোক, যে ইচ্ছে করো আমাদের তো। তো দুই দেশের মধ্যে প্রচন্ড প্রবলেম, জাপান আর আমেরিকা। কেন প্রবলেম? কারণ যুদ্ধ হয়েছে, আমেরিকা বেশি শক্তিশালী, ওরাই পারছে, ওরা পারে নাই। ঠিক আছে? তো দুই দেশের মধ্যে একটা ক্রোধ। তো জাপানের যে প্রেসিডেন্ট, ও কোনো মতেই ইংরেজি শিখবে না। কেন? ওরা মারছে প্রচুর, ওদের সাথে ওর প্রায় বলা যায় যে দা কুমড়ো সম্পর্ক আর কি, শিখবে না। তো একটা সময় যাওয়ার পরে কি হলো, সম্পর্ক একটু ভালো হয়েছে। এখন আমেরিকার প্রেসিডেন্টকে বিল ক্লিনটন ও কি করেছে, ওকে দাওয়াত দিয়েছে যে সন্ধিপত্র বা ফ্রেন্ডশিপ আর কি,
এখন ও যাবে, না গেলে তো প্রবলেম হবে, আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। তো বলে আমি ইংরেজি শিখবো না। তো এখন প্রেসিডেন্টের মানে জাপানের প্রেসিডেন্টের যে উপদেশটা বলছে না কিছু হলেও তো শেখা দরকার, দুই একটা কথা হইলেও শেখা দরকার, না হলে তো মানিজ্যতের ব্যাপার। আপনি ও বলবে আপনাকে হাউ ডু ইউ ডু, আপনি বলবেন চিং চুং চুং বলবেন, এটা তো খারাপ ব্যাপারটা, তাই না? তো এটা শেখানোর জন্য অনেক পাড়াপাড়ি করছে, বাট শেখানো শেষ মুহূর্তে একদম 11th আওয়ারে এসে বলছে ঠিক আছে আমাকে দুই একটাই শেখাও, কিন্তু খুব বেশি না, দুই এক লাইনের বেশি শিখবো না। তো বলে ঠিক আছে তাই হোক। এবার বলছে যে আপনি যখন প্লেন থেকে নামবেন আপনি বলবেন হাউ আর ইউ। হ্যাঁ ট্রু, আচ্ছা হোক। বলবেন কি হাউ আর ইউ। উনি উত্তরে যাই বলুক না কেন, বুঝলেন, সোজা কথা আপনি বলবেন আই এম অলসো। কত সোজা দেখেন ইংরেজি শিখিয়ে দিয়েছে। আপনি জাস্ট বলবেন কি হাউ আর ইউ, উনি উত্তরে যাই বলুন না কেন আপনি উত্তরের পরে বলবেন আই এম অলসো। কেন? কারণটা হচ্ছে যে হাউ আর ইউ, উনি বলবেন আই এম ফাইন, আই এম অলসো, আমিও ভালো আছি। উনি যদি বলেন আই এম নট ভেরি ফাইন, আপনি বলবেন আই এম অলসো, আমিও খুব ভালো নেই। হিসাব মিলে গেল। এবার যেহেতু মনোযোগ দিয়ে শিখে নাই, এরপরে নাই কিন্তু প্লেন থেকে নামেই হ্যান্ডশেক করে বলছে হু আর ইউ। হাউ এর জায়গায় হয়ে গেছে কি বলেন তো হু। কি ছোট্ট কয়টা প্রবলেম বলেন, একটা ওয়ার্ডের প্রবলেম না। হু এর জায়গায় হাউ এর জায়গায় হু হয়ে গেছে। এখন ও কিন্তু বলে আরে বেটা কই কি আমাদের চেনে না, আমার সাথে দেখা করতেছে, বাট ব্যাপারটা কিন্তু উনি বুঝছেন যে এই প্রবলেম। তো উনি মজা করে বলতেছে যে আই এম দ্য হাজবেন্ড অফ হিলারি ক্লিনটন, বলে আই এম অলসো। বলে যুদ্ধ থামবে না, যুদ্ধ আরো চলবে। তো ছোটখাটো প্রবলেমও কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে, এরকম সার্ভিস স্যার এটা তো বাংলাদেশ পাকিস্তান, তাই না? বলছে প্রিন্টিং মিস্টেকটা পরে এটা। তো আমরা যেটা করব কি করলাম ওখানে আমরা, হ্যাঁ স্ট্রং কি হবে, বোল্ড হওয়ার সাথে সাথে গুরুত্ব পাবে। আর বোল্ড যদি করে শুধু ও শুধু বোল্ড আকারেই থাকবে, বাট ওটার কোনো আর গুরুত্ব নেই। ঠিক আছে, রাইট। এগুলো কি দেখতে পাচ্ছি, বুঝছি আমরা? আচ্ছা, যদি আপনার এরকম লাগে আর কি। এবার মনে করেন যে আপনি এই যে অংশটা ডকুমেন্টের পরে একটা চাচ্ছেন যে এইখান থেকে শেষ হয়ে যে এই ইফটা আবার নতুন লাইনে শুরু হোক। বিষয়টা বুঝি আমরা। মনে করেন এইটা শুরু হোক নতুন একটা নিউ লাইনে শুরু হোক, আমরা দেই না নিউ লাইন, ব্রেক দেই না? তো আমি চাচ্ছি ডকুমেন্টের পরে এরকম একটা নিউ লাইন তৈরি হোক। সেক্ষেত্রে আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আমার ওই প্যারাগ্রাফে যাচ্ছি আমরা, এই যে দেখেন ডকুমেন্টের পরে এইখানে একটা ট্যাগ দেব বিআর, এবং এটারও কিন্তু ওপেনিং ট্যাগ এন্ডিং ট্যাগ এটাই, বুঝলাম? লাগবে দিলেই ভালো, এটা না দিলেও কোনো সমস্যা নাই। এই দেখেন হয়ে গেছে না? একটা সময় এক্সএমএল বলে একটা বিষয় এসেছিল, এইচটিএমএল এর একটা ভার্সন, তো ওইটা না ব্যবহার আমরা করতে পারি না। কারণটা হচ্ছে ওইখানে আপনি যদি একটা স্ল্যাশও ছেড়ে দেন তাহলে আপনার এটা ওপেন হবে না। তো এত প্রবলেম, এত পারি আমরা, বলেন এমনি তো বাঙালি আমরা এত পারি, তো এই জন্য ওইটা বর্জন করা হলো যে না 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 ওইটা আমরা করতে পারবো না। দিয়ে পরে আবার অনেক ভার্সন তৈরি হলো, এখানে আপনি অনেক কিছুই দেন, না দিলেও কাজ করে, এন্ডিং ট্যাগ না দিলেও কাজ করে। ঠিক আছে না? যাক আমরা দেবো আর কি, এটাই ভালো প্র্যাকটিস। কি বলেন? তাহলে নিউ লাইন তৈরি হয়ে গেল না? তো আপনার যদি এইরকম নিউ লাইন তৈরি করার দরকার হয় আপনি কিন্তু সিম্পলি কি করতে পারেন, দিতে পারেন। ঠিক আছে না? ওই তো বললাম যে এই হচ্ছে ব্যাপার, যে এখানে তাহলে আপনি দেখেন HTML হচ্ছে একটা কি একদম এর কোনো বুদ্ধি নেই, HTML এর কোনো বুদ্ধি নেই, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ও আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে কাজ করবে, বাট আমরা কি করব, সুন্দরভাবে কোডিং করা, নেট এন্ড ক্লিন কোডিং করার চেষ্টা করব। বিষয়টা বুঝছি? তো এখন খেয়াল করি, হ্যালো, আমরা একটা বিষয় দেখব যে এখন মনে করেন আমি এভাবে দিলাম, তো আমরা দেখব অনেক সময় দেখবেন লেখা থাকে না এরকম ইনস্ট্রাকশন থাকে না, এভাবে ইনস্ট্রাকশন থাকে যে এখন প্রেস করেন, প্রেস কন্ট্রোল, ঠিক আছে না, কন্ট্রোল প্লাস ডি, জি স্যার, এভাবে থাকে না? দেখবেন আপনি যে কন্ট্রোল প্লাস ডি এইরকম কিছু কি থাকে
কমান্ড থাকে। তো আপনাকে যদি এই ধরনের একটা সাইট তৈরি করতে হয় যেখানে এমন একজন সাইট তৈরি করে দিয়েছে আপনার কাছে তৈরি করে নিচ্ছে যে কিনা এই ধরনের কম্পিউটার প্রশিক্ষণ দেয়, তো আপনাকে এই ধরনের আপনাকে Ctrl+T, এখন আমি যদি এটা দেই দেখেন কি হয়, আমি প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিচ্ছি এটা, সরি আমি সিম্পলি টিডির মধ্যেই নিচ্ছি, আমি আরো একটা প্যারাগ্রাফ নিলাম মনে করেন, হ্যাঁ আমি দিলাম প্যারাগ্রাফ পি দিয়ে বললাম Ctrl+D, এবার দেখি রেজাল্টটা কেমন হয়। খেয়াল করছেন কন্ট্রোল, হ্যাঁ এখন নতুন প্যারাগ্রাফ কন্ট্রোল দিয়ে আসবে। এই তো, তাইলে এটা কি মনে হচ্ছে যে ইনস্ট্রাকশন টাইপের কিছু মনে হলো? এটা দেখে কি তেমন ভালো লাগছে? মনে হইতেছে যে কন্ট্রোল আসলে এটা একটা ইনস্ট্রাকশন মনে হচ্ছে? বাট আমি যদি এইটাকে সিম্পলি এইখানে আরো একটা ট্যাগ দেই, আমি দিলাম KBD, ওকে, আর KBD দিয়ে শেষ করছি, দেখেন KBD। এবার দেখি আমরা, এবার কিন্তু ব্যাপারটা অন্যরকম এসেছে, দেখতে পাচ্ছি আমরা। লিংকের মতো আছে। এবার মনে হচ্ছে না যে এইটা ওই যে কিবোর্ড ইনপুটের মতো মনে হচ্ছে না, দেখেন। এবং এটা আর একটু সুন্দর করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি যদি এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন, কেবিডি এর পুরো কি স্যার? কিবোর্ড ইনপুটের জন্য KBD দেওয়া হয় আর কি। এবার দেখেন এই বাংলাদেশ চলে এসছে না? তো আপনি এরকম ভাবে এগুলো যখন দিবেন তখন এই KBD ইউজ করবেন। মনে করেন এর আগে আপনি দিলেন এরকম ভাবে যে এটা প্যারাগ্রাফ দিলেন মনে করেন এভাবে, আর এইখানে আপনি প্যারাগ্রাফ দিয়ে শেষ করলেন, সরি দিয়ে এখানে লিখে দিলেন নাও প্রেস, নাও প্রেস এটা, আপনি এভাবে দিয়ে দিলেন। সেক্ষেত্রে দেখেন রেজাল্টটা কেমন আসে, দেখেন এগুলো একরকম আর এটা কিন্তু একরকম, তাই না? তো এইটা দিয়ে আপনি এভাবে করে কি করতে পারেন আপনারা, কন্ট্রোল যেটা কিবোর্ড থেকে ইনপুটের জন্য যে ইনস্ট্রাকশন আপনি এভাবে দিবেন, ঠিক আছে? ক্লিয়ার? স্যার একটু কোডিংটা দেখি স্যার। আচ্ছা খেয়াল করি, আমরা চটচট করে এটা করে ফেলবো, কেমন? তো আমি আপনারা তো তৈরি করলেন, তো আমি ডে 3 এর মধ্যে আরো একটা HTML ফাইল নিচ্ছি, আমি দিলাম প্র্যাকটিস, ঠিক আছে না? আমি দিলাম প্র্যাকটিস, এবার আমি এটা ফিনিশ করে দিচ্ছি, ওকে। তো এইখানে আমি যেটা করলাম, না আরেকটা ফোল্ডার না, একই ফোল্ডারের মধ্যেই, ওকে। আমি এখানে দিলাম টেবিল, এর মধ্যে দিলাম TR, তার মধ্যে দিলাম TD, কটা TD আছে প্রথমে? একটাই, আমি দিয়ে দিলাম। এইখানে দিলাম TR, হ্যাঁ, তার মধ্যে কটা TD আছে? 4টা, তো দিয়ে দিলাম আমি মনে করে 4টা, ঠিক আছে? এটা কেন করছেন? এই এখন না পরে এটা তো হয় না, হ্যাঁ ব্র্যাকেটস এটা হয়, এটা এখানেও হয়। কন্ট্রোল শিফট দিয়ে নিচে নামলে TR দিলাম। এরপর কটা আছে বলেন তো? 2টা। এরপরে হচ্ছে আমি দিলাম আরো একটা TR দিলাম, তারপরে TD দিলাম, ওকে। আচ্ছা খেয়াল করি আমরা এবার রেজাল্টটা কি হবে, আমি একবারে দিয়ে দিই, কেমন? আমি দিলাম বর্ডার, সরি বর্ডার বানান ভুল হয়েছে, আমি দিলাম 1, একটা উইডথ দেই, আমি দিলাম 800 সাপোজ, একটা হাইট দিলাম 500 নাকি দিলাম, আর অ্যালাইন দিয়ে দিলাম সেন্টার। তো এইখান থেকে আমি রান করি, এইটা এরকম এসছে, তাই না? দেখতে পাচ্ছি তো এইরকম আসলে তো হবে না। তো এখন ঘটনা হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে কি, আমি যদি এইখানে কি করব বলেন তো, কল স্প্যান 4 দিয়ে দেবো, তাই না? কল স্প্যান 4 করলাম, তাইলে প্রবলেম কোন জায়গায় দেখেন আপনি, আমি এইখানে কল স্প্যান দিচ্ছি, কল স্প্যান 4, তাই না? সরি 4 বোঝা যায় না? কল স্প্যান 4 দিলাম, হয়ে গেছে না? আচ্ছা এবার এইখানে আমার কয়টা লাগবে? 2টা লাগবে। তো এটা তো জরুরি, এটা তো ঠিক আছে, বাট প্রবলেম তো এই জায়গায়। তো এইখানে কয়টা ঘর আছে বলেন তো? 1টা 2টা 3টা, আর এটা একটা 4টা। তো এটাকে তো আমরা ভাঙতে চাচ্ছি না, আমার ভাঙা দরকার কয়টাকে? এইটাকে আর এইটাকে আর এইটাকে। তাহলে আমি কাজ করি, কোন টিডিতে আসতে হবে তাহলে আমাকে? দ্বিতীয়টাতে। আমি দিলাম কল স্প্যান
3 বানানো হয়েছে। হ্যাঁ রাইট স্প্যান 3 দিলাম। এবার দেখি হয়ে গেছে না? আবার এটাকে কয়টা লাগবে আমার করা? চারটা, তাই না? চারটাকেই করা লাগবে একটা। তো আমি দিলাম কল স্প্যান 4, রাইট? এটাই তো নাকি? বাট আমি কি এটা চেয়েছিলাম? আমি তো বলেছি যে এগুলো ছোট বড় হবে আর এটা এখান থেকে শুরু হবে, তাহলে উপায়? তাহলে আমি একটা কাজ করতে হবে। তাহলে আমি দেখেন, আমি যদি এইটাকে বাড়াই, উইড বাড়াই, তাহলে এটার উইড বেড়ে যাবে। আমি যদি এইটা কমাই, তাহলে এটারও কমে যাবে, তাহলে তো প্রবলেম। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে কে খারাপ কাজ করতেছে কে বলেন তো এখানে? উপরেরটা না? তো যে এত আর সহ্য করা যাচ্ছে না, এখন সংগ্রামী হয়ে উঠবো আমরা। ওকে অনেক দিয়েছি সম্মান, এবার সংগ্রামী হয়ে উঠবো। কি সংগ্রামী হয়ে উঠবো দেখেন, এইখানে চারটা না হয় আমি ওকে একটাই দিলাম অনলি। হ্যাঁ রাইট। তো এখন দেখেন এইটাকে আমি দিলাম অনলি একটা। এবার সবচেয়ে সংখ্যা কত, মানে আমি এই কল স্প্যান গুলো আবার তাহলে কি করে দিচ্ছি, আগের মতো করে দিচ্ছি। বুঝছেন বিষয়টা? কারণ এখন তো আমার 4 নাই, তাহলে কল স্প্যান 4 দিতে পারবো? তাহলে এখন কি রকম হলো দেখি আমরা। ক্লিয়ার? যে বেশি প্রবলেম ক্রিয়েট করতেছিল তাকে কি দিলাম? অনলি একটা। যদি এরকম দেখেন যে প্রবলেম ক্রিয়েট হবে, তাহলে যেখানে প্রবলেম ক্রিয়েট হবে তাকে দিবেন অনলি একটা। কি দেব আমরা? ওকে মাত্র একটা টিডি দেব। কেমন? একটা টিডি দেব। দ্বিতীয় রোগে একটা কলাম হবে। হ্যাঁ দ্বিতীয় রোটা যেটা চারটা করেছিলাম এটা একটা হয়ে যাবে। কই দ্বিতীয় রো? হ্যাঁ একটাই করে দেব, রাইট? তাহলে আমার দেখেন প্রথম টিডিতে, প্রথম টিয়ারে একটাই টিডি দরকার এবং সর্বোচ্চ সংখ্যক কলাম কোথায় আছে? এখানে না? দুইটা না? তার মানে বুঝতে হবে এখানে একটা এখানে একটা আছে। তাহলে আমি প্রথম কলামকে কি করব? কল স্প্যান কল স্প্যান 2 হয়েছে না? কল স্প্যান 2 দিলাম, হয়ে গেছে। এইটার প্রবলেম আছে, একে রাখি আমরা, প্রবলেম পরে সলভ করতেছি। এখানে আমার দুইটা দরকার, দুইটাই আছে। এইখানে আমার কয়টা দরকার? একটাই দরকার। আমি কি করব? কল স্প্যান 48 নো 2 হয়ে গেছে না? হ্যাঁ এটা সবশেষেরটা ঠিক আছে না? আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে খেয়াল করি আমরা, এইটা আমি কি বলেছিলাম? সাপোজ মনে করেন এখান থেকে দেবো, এটা উইডটা এখান থেকে দেবো। তাহলে আমি একটা কাজ করি, আমি এইটার নাকি উইড দিচ্ছি, মনে করেন দিলাম 200, তাইলে এখান থেকে হইলো। বাট প্রবলেম কি, এইটাও কিন্তু বাইরে যাচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, আমি এইটাকে একটাই করব। প্রথমে বললাম না যেটা প্রবলেম আছে তাকে আমরা কি করব? একটাই দেব। তো একটাই করে দেই। সেটা কোনটা? এটা না? আমি দিলাম কল স্প্যান। একটা করার জন্য কি করতে হবে? কল স্প্যান 2। দেখেন এবার একটা হয়ে গেছে। এটুক তো বুঝছি আমরা। এবার আমার কি দরকার? এইখানে চারটা করা দরকার। এবার আমাকে নতুন ভাবে আবার সংসার তৈরি করতে হবে, ঘর বাঁধতে হবে। ঠিক আছে না? এখানে আমার কি করতে হবে? নতুন ভাবে ঘর বাঁধতে হবে। এই জন্য আমি জায়গাটা পরিষ্কার করে নিলাম আগে। ক্লিয়ার? বিল্ডিং আগে থেকে থাকলে বিল্ডিং করা যাবে ওখানে। এখানে আগে থেকে বিল্ডিং ছিল, এটা পরিষ্কার করে নিলাম। এবার নতুন বিল্ডিং তৈরি করতেছি, দেখেন ওর মধ্যে কেমন। এটা না আমার কি? এটা টিডি না? দ্বিতীয় টিডিটা কোনটা? এইটা না? তো এই টিডিটা হচ্ছে আমার, এই যে দেখেন এটা। তো এইখানে আমি নতুন বিল্ডিং করার জন্য কি করতেছি দেখেন, আমি দিলাম এইখানে ওই টিডির মধ্যে আবারও নিচ্ছি টেবিল। কি নেব? টেবিল। এবং আবারও নিচ্ছি টিডি। এবং এই টিডির মধ্যে কতগুলো টিডি হবে? টিডির কতগুলো হবে বলেন তো? টিয়ার মধ্যে চারটা। আমি 1 2 3 4 দিয়ে দিলাম। ওকে, দেখি বা কিছু আসে কিনা। কিছুই কিন্তু আসে নাই। কেন বলেন তো? বর্ডার দেই না, রাইট। আমি একটা কাজ করি, এইখানে টেবিলের বর্ডার দেই। আমি দিলাম বর্ডার 1। দেখাচ্ছে না? এবার আমার উইড দিতে হবে। তো এই যে টেবিলের উইডটা, আমি যেখানে নতুন টেবিল তৈরি করতেছি, এই টেবিলের উইড কতটুকু হবে বলেন তো? পুরোটা সমান না? কেন? 400 করে হবে। এই টেবিলগুলো যেটা তৈরি হবে, টেবিল একটাই তো তৈরি হবে। এখানেও একটা টেবিল কিনা? তো এই টেবিলটা ঠিক কত বড় হবে? আমি ওর ভাগ দেখছি না, টোটাল কতটুকু হবে? 800 হবে। তাহলে আমি এখানে উইড দিয়ে দিতে পারি এভাবে, টেবিলের উইড দিয়ে দিলাম যে 800। আর একটা কলাম হবে 200। ওটা ও দেখবে, ওর ব্যাপার এটা। এবার হাইট কতটুকু দেব বলেন তো? হাইট ওটা ওই কলামের সমান। তো কলামের কি হাইট দিয়েছি আমরা? ওই রোটার সমান।
না এই কলাম মানে মূল কলামের হাইটের সমান হবে কিনা তো মূল কলামের কি কোনো হাইট দিয়েছি আমরা তাহলে একটা কাজ করি হাইট দিয়ে দেই আমি দিলাম হাইট মনে করেন 200 হ্যাঁ দিলাম 200 তাহলে আমি এরকম আসলো কোনো চেঞ্জ হয় নাই তাহলে একটা কাজ করি এটাকেও আমরা হাইট দিয়ে দেই হাইট দিলাম 200 এবার দেখি কি হয় দেখেন চারটা হয়ে গেছে না তো বলবেন যে কই আবার তো একই হয়ে গেল তো একটা কাজ করি আমরা এই যে এটার হাইট আমি বাড়াই অথবা কমাই আমি এটা দিলাম 100 দেখি কি হয় এবার আর কোনো প্রবলেম হবে না দেখেন এবার কি আগের সাথে কোন সম্পর্ক থাকলো দেখেন ওইটা ওগুলো বেশি আছে কিন্তু এটা ঠিকই কমতেছে আর আগে কি হচ্ছিল এটা কমাইলে এগুলো কমে যাচ্ছিল কিন্তু স্যার একটা বর্ডার বাইরে গেছে বর্ডার বাড়ুক সমস্যা না আমরা বর্ডার স্টাইল দিয়ে সিএসএস দিয়ে এটা কমাই দিতে পারবো এটা কমাই করা যাবে বিষয়টা কি বুঝছি তো অনেক তাড়াতাড়ি ব্যাপারটা দেখালাম কারণ সময় কম বাট আমরা ভিডিও দেখে করবেন আর আগামী দিনে এটা আমরা আরো সুন্দরভাবে প্র্যাকটিস করব হ্যাঁ আগামী দিন আমরা পাবেন আপনার বাড়ি গিয়ে পাবেন সমস্যা নাই একটু উপরে ঠিক আছে এটাতে হ্যাঁ কোনটা উপরে চুরি করছে কি চুরি করছে চুরি করছে কি এই চুরি কি চুরি করছে হবে আমার এরকম এইরকম কিন্তু ওটাও হবে এটাতে এইখানে নিচেটা দেওয়া হয় না এই জন্য নিচেটা দিলে দেখি কি করছে অন্য জানতে সমস্যা হয়েছে এটা ঠিক এটা কি হ্যাঁ আই ডু ইট আই ডু আবার টেবিল নিচে আচ্ছা আচ্ছা এটাই তো নিল কত নম্বর এটা হচ্ছে দ্বিতীয় রয়ের দ্বিতীয় কলাম তাই তো তৃতীয় রয়ের মধ্যে প্রথম ডাটাতে ডাটা আবার টেবিল না ওইটিতে কোন টেবিল তারপর টিয়ার ওটা তো প্রথম রো দ্বিতীয় রয়ের দ্বিতীয় দিছে তৃতীয় রয়ের আবার টেবিল দিছে আমার হিসাবে ছিল আমি ইচ্ছে করলে 16 প্রবলেমটা সমস্যা চাই এটা তো সাউন্ড এইখানে টেবিল এই জায়গা আর দোষে আটের উপর গেছে বাইরে গেছে এখানে তো মানে এটা দিলাম তারপর দুই করে চারটা টিডি নিয়েছি চারটা টিডিতেই কলেজ এই দেখাই দিছে আপনারা নাকি বলে খুঁজেই পাইতেছেন না এই সালা ট্রেনিং এ যে দেখেন মাঝে দেখেন দেখাইতেছি এই খেয়াল করেন
মাইক দিয়ে দেখাই দিছি আপনাদের